ওটা লেফট হর্ন অফ সাইনাস ভেনাসাস হার্টের ডেভেলপমেন্টে কাজে লাগে নাই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এখান থেকে ডেভেলপমেন্ট হয়, ইট ইজ আ করোনারি সাইনাস। বুঝছেন না? করোনারি সাইনাস কোন সাইডে থাকে? লেফট সাইডে থাকে। এই করোনারি সাইনাসের ডেভেলপমেন্ট হয় ফ্রম দ্য লেফট হর্ন অফ সাইনাস ভেনাসাস থেকে। আমি আবারও বলছি, বোথ অ্যাট্রিয়ামের অ্যান্টিরিয়র আপ পার্টে ডেভেলপমেন্ট হবে প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে, রাইট অ্যাট্রিয়ামের পোস্টো স্মুথ পার্টে ডেভেলপমেন্ট হবে রাইট হর্ন অফ সাইনাস ভেনাসাস থেকে। লেফট অ্যাট্রিয়ামের পোস্টো স্মুথ পার্টে ডেভেলপমেন্ট হবে ফোর পালমোনারি ভেন অ্যাবজর্পশন হয়ে লেফট হর্ন অফ সাইনাস ভেনাসাস থেকে ডেভেলপমেন্ট হবে করোনারি সাইনাসের। পুরোটা যদি আমি আরেকবার সামারি করে বলি, বোথ ভেন্ট্রিকলের ইনফ্লুইং পার্টের ডেভেলপমেন্ট হবে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে, বোথ ভেন্ট্রিকলের আউটফ্লুইং পার্টের ডেভেলপমেন্ট হবে বালবাস কর্টেসের প্রক্সিমাল হাব থেকে, আউটফ্লুইং পার্ট থেকে বের হওয়া ট্রাঙ্ক এন্ড আউটার ডেভেলপমেন্ট হবে ট্রাঙ্কাস অ্যাড্রোসাস থেকে, বোথ অ্যাট্রিয়ামের অ্যান্টিরিয়র আপ পার্টের ডেভেলপমেন্ট হবে প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে, রাইট অ্যাট্রিয়ামের পোস্টো স্মুথ পার্টের ডেভেলপমেন্ট হবে রাইট হর্ন অফ সাইনাস ভেনাসাস থেকে, লেফট অ্যাট্রিয়ামের পোস্টো স্মুথ পার্টের ডেভেলপমেন্ট হবে পালমোনারি ভেন থেকে। বেঁচে গেল লেফট হর্ন অফ সাইনাস ভেনাসাস, যেখান থেকে ডেভেলপমেন্ট হবে করোনারি সাইনাস। দিস ইজ দ্য হার্ট টিউব অ্যান্ড তার লট ডেভেলপমেন্টাল পার্টস। এখন যদি আমরা দেখি, তাহলে হার্ট টিউব থেকে আমাদের লেকচার শিটে পেজ নম্বর 92 তে আসেন। 92 নম্বর পেজে দেখেন ডেভেলপমেন্টাল কম্পোনেন্ট 1 2 3 4 5 6 7, এই 7টা পয়েন্ট ইনফিনিটিভ স্টার ফর ইওর এক্সাম। খুবই ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে। এরপরে আসেন আমাদের লেকচার শিটে পেজ নম্বর 94 নম্বর পেজে দেখেন ফিটাল সার্কুলেশন। ফিটাল সার্কুলেশনের চেঞ্জেস আফটার বার্থ, জন্মের পর কি কি চেঞ্জ হয় এগুলো এই টেবিলটা মুখস্থ রাখতে হবে। পেজ নম্বর 95 নম্বর পেজে দেখেন কনজেনিটাল এনোমালি। কনজেনিটাল এনোমালির মধ্যে দেখেন রাইট টু লেফট শান্ট, লেফট টু রাইট শান্ট, এই শান্ট গুলো পড়তে হবে। স্পেশালি 96 নম্বর পেজে দেখেন রাইট টু লেফট শান্ট সাইনোটিক, এর মধ্যে ফ্যালোস টেট্রালজি 1 2 3 4 কম্পোনেন্ট গুলো ইনফিনিটিভ স্টার। এরপরে পৃষ্ঠায় আসেন 98 নম্বর পেজে অ্যাওটা। অ্যাওটা সম্পর্কে আমাদের খুব একটা জরুরি পড়ার দরকার নেই। 102 নম্বর পেজ ইম্পর্টেন্ট, কোয়াক্টেশন অফ অ্যাওটা। 102 নম্বর পেজে আসেন কোয়াক্টেশন অফ অ্যাওটা, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই কোয়াক্টেশন জিনিসটা কি আমাদের বুঝতে হবে। দিস ইজ হার্ট, হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে, দিস ইজ দ্য অ্যাওটা। খেয়াল করেন, আমরা একটা জিনিস পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, এই আর্চ অফ দ্য অ্যাওটা থেকে 3টা স্ট্রাকচার বের হয়, যাকে আমরা সংক্ষেপে বলতাম BCS, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লাভিয়ান আর্টারি। এদের কাজ ছিল হেড নেক রিজনে কমন ক্যারোটিড দিয়ে ব্লাড সাপ্লাই দেওয়া, আর আপার এক্সট্রিমিটিতে ব্লাড সাপ্লাই দেবে সাবক্লাভিয়ান আর্টারি দিয়ে। তাহলে সাবক্লাভিয়ান আর্টারি এবং কমন ক্যারোটিড আর্টারির মাধ্যমে তারা হেড নেক আর আপার এক্সট্রিমিটিতে ব্লাড সাপ্লাই দেয়। এখন যদি এমন কোনো ঘটনা ঘটে, কেমন, এই BCS এর পরে অ্যাওটা এসে কোনো কারণে খুব ন্যারোইং হয়ে গেল, অ্যাওটা ন্যারোইং হয়ে গেল, কেমন হলো, অ্যাওটাটা এরকম হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করেন, তাহলে এইরকম যদি ন্যারোইং হয়, তাহলে ডিস্টাল পার্টে ব্লাড সাপ্লাই কেমন হবে? তাহলে ডিস্টাল পার্টে ব্লাড সাপ্লাই সিভিয়ারলি রিডিউস হবে, আর আপার পার্টে ব্লাড সাপ্লাই একেবারে এক্সট্রিম লেভেলে বেড়ে যাবে। তার মানে হেড নেক এন্ড আপার এক্সট্রিমিটি রিজনে দেয়ার উইল বি ফ্লাডিং অফ দ্য ব্লাড, আর লোয়ার এক্সট্রিমিটি, অ্যাবডোমেন, যেখানে ডিসেন্ডিং থোরাসিক ওটা ব্লাড সাপ্লাই দিতে যাচ্ছে, দ্যাট উইল বি স্কেন্টি ব্লাড ফ্লো। আপনি যদি রেডিও ফিমোরাল ডিলে দেখেন, দেখবেন রেডিয়াল পালস অনেক জোরে জোরে হচ্ছে, অথচ ফিমোরাল পালস ফিবল হয়ে গেছে। তাহলে দিস কন্ডিশন ইজ কল্ড কোয়াক্টেশন অফ অ্যাওটা। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 102 দেখেন কোয়াক্টেশন অফ অ্যাওটা অ্যাসোসিয়েটেড উইথ টার্নার সিনড্রোম, মেল ফিমেল 2:1। তারপরে আরো কিছু কথা আছে পড়বেন, একটা টেবিল দেওয়া রয়েছে, এই টেবিলের মধ্যে আছে প্রিডাক্টাল, ডাক্টাল, পোস্টডাক্টাল, এগুলো পড়বেন। নাইস টু নো বলে নিচের দিকে কোয়াক্টেশন অফ অ্যাওটা নিয়ে কথা আছে, পড়বেন। বিশেষ করে 103 নম্বর পেজে দেখেন প্রথম প্যারাটায় হাইপার টেনশন, এবং সেই প্যারার 4 নম্বর লাইনে আছে দেখেন রেডিও ফিমোরাল ডিলে অ্যান্ড কন্টিনিউয়াস মারমার, রেডিও ফিমোরাল ডিলে অ্যান্ড কন্টিনিউয়াস মারমার। এই কথাগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বেন। দিস ইজ দ্য কোয়াক্টেশন অফ অ্যাওটা, এবং দেয়ার ইজ আ ন্যারোইং আফটার BCS। এই যে এখানে দেখেন ন্যারোইং হয়ে গেছে, এই ন্যারোইং এর ফলে প্রবলেম গুলো হয়ে থাকে। সো এইটা হচ্ছে আমাদের কোয়াক্টেশন অ্যাওটা থেকে জানার বিষয়, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে।
সেই প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট পড়বেন। তাহলে পেজ নম্বর 102 এবং 103 এই দুটো জায়গায় আমাদের জন্য ইম্পর্টেন্ট। কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ডিপ্লোমা পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন আসে। সাইনোটিক হার্ট ডিজিজ যারা পেডিয়াট্রিক্সে দিবেন তাদের জন্য এখান থেকে অনেক প্রশ্ন আসে। কম্পোনেন্টস অফ ফাইলোস্টেটালজি, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। হার্টের ডেভেলপমেন্ট এবং কনজেনিটাল অ্যানোমালি এগুলো খুবই ভালো করে পড়তে হবে। মাঝে মাঝে পালমোনারি ট্রাঙ্ক থেকে বিচ্ছিন্ন কিছু প্রশ্ন আসে, কোয়াক্টেশন অফ অ্যাওর্টা থেকেও ইতিপূর্বে প্রশ্ন এসেছে। তো এই জায়গাগুলো খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়বেন। এখান থেকে আমাদের খুব বেশি আর পড়ার নাই। পেজ নম্বর 107-এ আসেন। 107 নম্বর পেজে সুপিরিয়র ভেনা কাভা সম্পর্কে একটু রিডিং পড়বেন, ফরমেশন, লেন্থ, কোর্স এগুলো। তারপরে 108 নম্বর পেজে দেখেন ডেভেলপমেন্ট অফ সুপিরিয়র ভেনা কাভা আছে। এই ডেভেলপমেন্ট শব্দটা পড়বেন, দুটো লাইন আছে, এর বেশি আর পড়ার দরকার নাই। অনেকক্ষণ ধরে পড়াশোনা করেছেন, তো এই মুহূর্তে জেনেসিসে থাকলে আপনাকে আরেকটা ব্রেক দিতাম। যেহেতু বাসায় আছেন, প্লিজ টেক এ ব্রেক ফর 10 মিনিটস অ্যান্ড হ্যাভ এ কাপ অফ টি, তারপর আবার শুরু করবেন। আচ্ছা, ব্রেকের পরে আমরা তাহলে শুরু করি আবার। এরপরে আমরা পড়বো ট্রাকিয়া, লাংস, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা বলেছিলাম তিনটা টপিক খুব ইম্পর্টেন্ট, হার্ট, লাং অ্যান্ড ব্রেস্ট। তাহলে এখন আমরা পড়তে যাচ্ছি লাংস পোর্শন, তবে তার আগে আমরা ট্রাকিয়াটা পড়ে নেব। আমাদের লেকচার শিটে পেজ নম্বর 28-এ আসেন। ট্রাকিয়া, এই পেজে দেখেন ট্রাকিয়া সম্পর্কে কিছু কথা রয়েছে, যেমন এটা ফাইব্রোকার্টিলেজাস টিউব, তার এক্সটেনশন, স্ট্রাকচার, 16 থেকে 20টা সি শেপড রিং থাকে, এগুলো হাইলিন কার্টিলেজে ফরমেশন হয়। পেজ নম্বর 88 এই ধরনের কথাগুলো রয়েছে, যেমন লোকেশন, একটা নোটা বেনিতে বক্স আছে। স্ট্রাকচারের মধ্যে দেখেন ইট ইজ মেড আপ অফ 16 to 20 সি শেপড ফাইব্রোকার্টিলেজিনাস রিং। তারপর আরো কথাবার্তা আছে, পড়বেন। 29 নম্বর পেজে দেখেন কোর্স, রিলেশন, এগুলো একটু পড়বেন। ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এগুলো খুব যে গুরুত্বপূর্ণ তা না, কিন্তু একটু গ্রসলি পড়ে নেবেন। যেটা ইম্পর্টেন্ট পেজ নম্বর 30 নম্বর পেজে দেখেন 3 নম্বর পয়েন্টে হাইলিন কার্টিলেজ বলে একটা কথা আছে, এই প্যারাটা পড়তে হবে। এবং তার নিচে ক্লিনিক্যাল কোরিলেশনটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি 6 নম্বর পয়েন্টে দেখেন ট্রাকিওস্টোমি ইজ ডান এট দ্য লেভেল অফ 2nd, 3rd, 4th ট্রাকিয়াল রিং। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। 31 নম্বর পেজে আসেন ইম্পর্টেন্স অফ কারিনা। আমরা ক্লাসের শুরুতেই আজকে আলোচনা করেছিলাম কারিনা নিয়ে। এই কারিনা জিনিসটা কি একটু আমাদের আর একটু ভালো করে জানা দরকার। আমরা যদি দেখি, খেয়াল করেন রাইট লাং, লেফট লাং। এখন যদি রাইট লাং এর দিকে তাকান তাহলে দেখবেন যে এই ট্রাকিয়া এসে দুই ভাগে বিভক্ত হয়ে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাই ফরমেশন করেছে, এবং এই জায়গাটাকে বলা হয় কারিনা অফ দ্য ট্রাকিয়া। এই জায়গার মিউকোজা হাইলি সেন্সিটিভ দ্যাট ইনিশিয়েট কাফ রিফ্লেক্স। তাহলে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কায় যদি উইডটা দেখেন, এই উইডটা অনেক বেশি। রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাই মোর ওয়াইডার, মোর ভার্টিক্যাল এন্ড শর্টার দেন দ্য লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই। যার কারণে কোন একটা ফরেন বডি যদি এয়ারওয়েতে ঢুকে, সে এখানে এসে দেখবে তার জন্য সহজ হচ্ছে রাইট লাঙে যাওয়া, সে চলে যাবে রাইট লাঙে। এই জন্য ফরেন বডি সবচেয়ে বেশি রাইট লাঙে। অ্যাসপিরেশন, নিউমোনিয়া রাইট লাঙে বেশি হয়, ইনফেকশন হয় রাইট লাঙে, যত ডিজিজ সব বেশি হয় রাইট লাঙে, বিকজ অফ দ্য রাইট প্রিন্সিপাল ব্রঙ্কের শেপ এবং তার সাইজের কারণে। দেখবেন আপনারা একটা জিনিস পড়ে থাকবেন যে অ্যাসপিরেশন নিউমোনিয়া, এটা খুব কমনলি আপনি পড়বেন। তো একটা পেশেন্ট রাইট ল্যাটারাল পজিশনে থাকলে বেশি অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে নাকি লেফট ল্যাটারাল পজিশন অ্যাসপিরেশন নিউমোনিয়া বেশি? দেখবেন বাচ্চাদের অপারেশনের পরে তাদের পজিশন বলে দেওয়া হয় লেফট ল্যাটারাল পজিশনে রাখতে। যে সকল পেশেন্ট পুরোপুরি জ্ঞান ফিরে নেয় অপারেশনের পরে, তাদেরকে বলা হয় লেফট ল্যাটারাল পজিশন রাখতে। কারণ রাইট ল্যাটারাল পজিশনে যদি থাকে তাহলে সমস্যাটা কোথায়? রাইট ল্যাটারাল পজিশনে থাকলে সমস্যাটা যেটা হবে, দেখেন এইটা হচ্ছে আমাদের ট্রাকিয়া এবং এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল ব্রঙ্কাই। তো পেশেন্ট যদি রাইট ল্যাটারাল পজিশনে থাকে, রাইট ল্যাটার, এটা হচ্ছে রাইট লাং, মানে রাইট সাইডে সে ডাউন হয়ে আছে, তাহলে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাই মোর ওয়াইডার, মোর ভার্টিক্যাল হওয়ার কারণে তার যদি অ্যাসপিরেশন হয়, সেই অ্যাসপিরেটেড কন্টেন্ট গুলো রাইট লাঙে সবচেয়ে বেশি আসবে এবং রাইট লাঙে তার অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেশি। সো এই জন্য যেটা করা হয়, যখন এই ধরনের পেশেন্ট গুলোকে বলা হয় যে তারা লেফট ল্যাটারাল পজিশনে থাকবে, লেফট সাইডে কাত হয়ে থাকবে, তাহলে লেফট লাং এর প্রিন্সিপাল ব্রঙ্কাইটা ন্যারোয়ার এবং মোর লঙ্গার
মোর হরিজন্টাল হওয়ার কারণে লেফট লাং এর ভিতরে অ্যাসপিরেটেড কন্টেন্ট গুলো সহজে ঢুকতে পারে না। এই জন্যই অ্যাসপিরেশন নিউমোনিয়া যেখানে হওয়ার চান্স আছে, সেমিকনসিয়াস পেশেন্ট অথবা পেডিয়াট্রিক এজ গ্রুপের পেশেন্ট আফটার সার্জারি লেফট ল্যাটারাল পজিশন করে রাখা হয়। তার মানে অ্যাসপিরেশন নিউমোনিয়া প্রিভেনশনের জন্য পজিশন কোনটা? লেফট ল্যাটারাল। এখন ধরেন অ্যাসপিরেশন হয়ে গেছে, তাহলে এখন অ্যাসপিরেশন বের করবেন কিভাবে? এই অ্যাসপিরেশন বের করা টেকনিকটাকে বলা হয় পোস্চুরাল ড্রেনেজ। আপনারা 5th ইয়ারে পড়েছেন ব্রঙ্কিয়াক্টিসিসের পেশেন্টকে পোস্চুরাল ড্রেনেজ করা হয়। তাহলে পোস্চুরাল ড্রেনেজটা কি এটা আমাদের জানতে হবে। পোস্চুরাল ড্রেনেজ করতে হলে আপনাকে যেটা করতে হবে, পেশেন্টের পজিশন কোন পজিশনে রাখবেন, রাইট ল্যাটারাল নাকি লেফট ল্যাটারাল? তাহলে অবশ্যই পেশেন্টকে করতে হবে লেফট ল্যাটারাল। এই হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের কথা বললাম। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ছবিটা একটু মডিফাই করলাম। দিস ইজ দ্য রাইট লাং and this is left lung। খেয়াল করেন, ব্রঙ্কিয়াক্টিসিসের পেশেন্ট বলেন বা অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে গেছে এই ধরনের পেশেন্টের কথা আমি বলছি, যাদের অ্যাসপিরেটেড কন্টেন্ট গুলোকে আমার বের করতে হবে। তাহলে পেশেন্টকে প্রথমে তার পিঠে একটু বাড়ি দেবো, বাড়ি দিলে তার ভিতরে যে সিক্রেশন গুলো চলে গেছে সেই সিক্রেশন গুলো বা অ্যাসপিরেটেড কন্টেন্ট গুলো বের হয়ে আসার চেষ্টা করবে। এরপর পেশেন্টকে আমি লেফট ল্যাটারাল বাম দিকে কাত করে শোয়াই দেবো। দিস ইজ দ্য লেফট ল্যাটারাল পজিশন। তাহলে বাম দিকে কাত করলে গ্র্যাভিটির কারণে এখন যেটা হবে, এই অ্যাসপিরেটেড কন্টেন্ট বা সিক্রেশন গুলো বের হয়ে আসবে। যেহেতু রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাই মোর ওয়াইডার শর্টার এন্ড ভার্টিক্যাল, যার কারণে এই কন্টেন্ট গুলো আরো দ্রুত বের হয়ে আসবে। আসার পরে এই দিক দিয়ে সে বের হয়ে আসবে, এর মধ্যে বের হয়ে আলটিমেটলি কাফ আউট হয়ে বের হয়ে আসবে। 1 নম্বর। 2 নম্বর, এটা লেফট লাঙ্গে যাবে না, কারণ লেফট লাঙ্গের পথটা অনেক ন্যারো, এই জন্য লেফট লাঙ্গে সে যাবে না। 3 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই জায়গাতে আছে কারিনা অফ দ্য ট্রাকিয়া। এই সিক্রেশন গুলো এসে স্ট্রাইক করবে কারিনাতে যখন স্ট্রাইক করবে তখন আমরা জানি যে কারিনা ইনিশিয়েট কাফ রিফ্লেক্স, তো এই রোগে কাশি শুরু হয়ে যাবে। যখন সে অনেক জোরে কাশি দেওয়া শুরু করবে তখন বোথ দ্য রাইট লাং এবং লেফট লাং, 2 লাংস থেকে কন্টেন্ট বেরিয়ে চলে আসবে। তখন যেটা হবে, তার কাশির মাধ্যমে রাইট লাং এবং লেফট লাং বোথ লাং থেকে সিক্রেশন বেরিয়ে চলে আসবে। দিস ইজ দ্য পোস্চুরাল ড্রেনেজ সিস্টেম। পেশেন্টের পজিশনটা চেঞ্জ করে ফিজিওলজিক্যাল সিস্টেম, দ্যাট ইজ দ্য কাফ রিফ্লেক্স সিস্টেমকে ইনিশিয়েট করে কাশির মাধ্যমে তার সিক্রেশন বের করে আনাকে বলা হয় পোস্চুরাল ড্রেনেজ সিস্টেম। দিস ইজ পোস্চুরাল ড্রেনেজ সিস্টেম। এটা একটু পরে আমরা আরো পড়বো ডিটেলস, যখন আমরা লাংস চ্যাপ্টারের ভিতরে পড়বো। সো ফ্রম দিস পেজ নাম্বার 31 নম্বর পেজে দেখেন ইম্পর্টেন্স অফ কারিনার মধ্যে দেখেন ফাংশনাল ইম্পর্টেন্স। The mucosa of the trachea over the carina is most sensitive. The cuff reflex is usually initiated here. Pathological significance, এই কথাগুলো একটু পড়বেন, আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পেজ নম্বর 31, এই পেজটা ভালো করে পড়বেন। এরপরে আমরা আমাদের আগের জায়গাতে ফিরে আসি, পেজ নম্বর 32 তে আসেন। দিস ইজ ট্রাকিয়া, যেটা আমরা দেখাচ্ছিলাম। ট্রাকিয়ার রাইট ব্রঙ্কাস লেফট ব্রঙ্কাস সম্পর্কে আমরা ডিসকাস করেছি, কারিনা অফ দ্য ট্রাকিয়া সম্পর্কে আমরা ডিসকাস করেছি। ট্রাকিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ট্রাকিয়ার পজিশন, এক্সটেনশন, ডায়ামিটার, এগুলো থেকে প্রশ্ন আসে। ট্রাকিওস্টমি কোন লেভেলে করা হয় সেখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সো এগুলো ভালো করে পড়বেন। এরপর পৃষ্ঠা আসেন পেজ নাম্বার 32, প্লুরা সম্পর্কে ডিটেলস পড়ার খুব একটা দরকার নাই, তবে কিছু জায়গা পড়তে হয়। প্লুরা লেয়ার গুলো পড়বেন। প্যারাটাল প্লুরাটা ইম্পর্টেন্ট। প্যারাটাল প্লুরা দেখবেন অনেকগুলো সাব ডিভিশন রয়েছে, 1 2 3 4, এর মধ্যে কোস্টাল প্লুরাটা ইম্পর্টেন্ট। পেজ নম্বর 35 আসেন। 35 নম্বর পেজে দেখেন সার্ভাইকাল প্লুরা রিলেশন গুলো রয়েছে, অ্যান্টেরোপোস্ট রিলেশন গুলো পড়বেন। পালমোনারি লিগামেন্টটা পড়বেন। পালমোনারি লিগামেন্টের ফাংশনের 1 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আসেন পেজ নম্বর 34 নম্বর পেজে দেখেন সার্ভাইকাল প্লুরা, খুব ইম্পর্টেন্ট। সার্ভাইকাল প্লুরা 2.5 সেন্টিমিটার অ্যাবভ দ্য মিডিয়াল থার্ড অফ দ্য ক্লাভিকল, এই লেভেল পর্যন্ত এক্সটেনশন করে। নিচে দেখেন মেডিস্টার্নাল প্লুরা। এখন এখানে 35 নম্বর পেজে একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা টেবিল আছে, টেবিলটা পড়বেন। টেবিলের লাস্টের লাইনটা দেখেন ইনফিরিয়র মার্জিন অফ দ্য লাংস 6, 8 and 10 পর্যন্ত এক্সটেন্ড করে, আর প্লুরা 2টা করে বেশি, 8, 10 and 12 পর্যন্ত এক্সটেন্ড করে। তার নিচে আছে ডিফারেন্স বিটুইন প্যারাটাল এন্ড ভিসেরাল প্লুরা। এই কথাগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পেজ নম্বর 36 এ আসেন।
রিসেস অফ প্লুরা, রিসেস অফ প্লুরার মধ্যে কস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস অ্যান্ড কস্টো মেডিস্টার্নাল রিসেস, এই রিসেস দুটো পড়বেন। নিচের দিকে দেখেন ক্লিনিক্যাল কোরিলেশন, ক্লিনিক্যাল কোরিলেশনের মধ্যে রেডিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ প্লুরাল এফিউশন ইত্যাদি কথা আছে, একটু পড়ে নেবেন। খুব বেশি যে গুরুত্বপূর্ণ তা না। 37 নম্বর পেজে অনেকগুলো ক্লিনিক্যাল কোরিলেশন রয়েছে। এই ক্লিনিক্যাল কোরিলেশন গুলো স্পেশালি এসবি এর জন্য ইম্পর্টেন্ট, তাই এখন একটু পড়ে নেবেন। 38 নম্বর পেজে যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ, থোরাকোসিনথেসিস বা প্লুরাল ট্যাপ, খুব ভালো করে পড়তে হবে, লেভেলগুলো সহ পড়তে হবে। নিউমোথোরাক্স সম্পর্কে আমরা ফ্যাকাল্টি ক্লাসে ডিসকাস করব, এখানে খুব বেশি ডিসকাশনে যাব না, যেটুকু আছে এতটুকুই পড়বেন। 39 নম্বর পেজ খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেফটি ট্রায়াঙ্গল ফর চেস্ট ড্রেন টিউব ইনসারশন, সেফটি ট্রায়াঙ্গল ফর চেস্ট ড্রেন টিউব ইনসারশন, খুব ভালো করে এটা বুঝতে হবে এবং মনে রাখতে হবে এখান থেকে। এই পেজে দেখেন আমরা যখন চেস্ট ড্রেন টিউব ইনসার্ট করব নিউমোথোরাক্সের ক্ষেত্রে বা প্লুরাল এফিউশনের ক্ষেত্রে ইনসার্ট করা হয়, এই চেস্ট ড্রেন টিউব ইনসারশনের যে ল্যান্ডমার্ক সেটা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইনের সামনে দিতে হবে, অ্যান্টি অ্যাক্সিলারি লাইনের বিহাইন্ডে, এবং যদি এই নিচের দিকে ডিমার্কেশন বলেন তাহলে কত নম্বর স্পেসে, 5th স্পেসে, কত নম্বর স্পেস, 5th ইন্টারকোস্টাল স্পেসে দিতে হবে। এই স্পেসটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কত নম্বর স্পেসে দেওয়া হয়। 39 নম্বর পেজে দেখেন থোরাকোস্টোমি আছে, পড়বেন দ্য সেফেস্ট সাইট ফর ইনসারশন অফ এ ড্রেন, এই প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ। 5th ইন্টারকোস্টাল স্পেস, এই শব্দটা ইনফিনিটিভ স্টার, পরীক্ষায় বারবার আসে, পরীক্ষায় ঘুরিয়েও আসতে পারে। কেমন, আপার বর্ডার অফ 6 রিব, এটাতে দেওয়া হচ্ছে, ট্রু না ফলস, ট্রু, কারণ আপার বর্ডার অফ 6 রিব মানেই 5th ইন্টারকোস্টাল স্পেস। যদি এটা আসে লোয়ার বর্ডার অফ 5th রিব দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এটা ফলস। লোয়ার বর্ডার অফ 5th রিব মানে 5th স্পেস, কিন্তু প্রবলেম হচ্ছে লোয়ার বর্ডারে থাকে কোস্টাল গ্রুপ, যেখানে থাকে নিউরোভাস্কুলার বান্ডল, এই বরাবর কোনো কিছু দেওয়া হয় না, এই জন্য এটা ফলস অ্যান্সার, কারণ নিউরোভাস্কুলার বান্ডল ইনজুরি হয়। এই কথাগুলো পড়বেন, পেজ নম্বর 39 ইম্পর্টেন্ট। এরপরে আসেন পেজ নম্বর 40 নম্বর পেজে আছে লাংস, লাংস সম্পর্কে এক্সটার্নাল ফিচার আছে, পড়বেন অ্যাপেক্স, বেস, 3টা বর্ডার, 2টো সারফেস। অ্যাপেক্সটা ইম্পর্টেন্ট, অ্যাপেক্স এর মধ্যে দেখবেন রিলেশন আছে, নিচের দিকে ক্লিনিক্যাল কোরিলেশন গুলো পড়বেন, প্যানকুস্ট সিনড্রোম রিলেটেড উইথ অ্যাপেক্স অফ দ্য লাংস। পেজ নম্বর 41 এ আসেন, 41 নম্বর পেজে দেখেন বেস, বর্ডার, এগুলো রিডিং পড়ে নেবেন। রিলেশনের মধ্যে দেখেন কোস্টাল সারফেস একটা রিলেশন আছে, আপার 6, আপার 8, আপার 10, 6, 8, 10 এর রিলেশন গুলো হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন, মিড অ্যাক্সিলারি লাইন এবং স্ক্যাপুলার লাইনের যে রিলেশনটা, এই 3টা দেখানো হয়েছে। এরপর আসেন পরের পৃষ্ঠায় মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, পেজ নম্বর 42, ইনফিনিটিভ স্টার টপিকস, সেটা হচ্ছে একটা টেবিল আছে, স্ট্রাকচার রিলেটেড টু মেডিস্টার্নাল সারফেস অফ রাইট অ্যান্ড লেফট লাং, ইনফিনিটিভ স্টার টপিকস। এই ছবিটা দেখেন, এই ছবি দেখে আপনার পড়া এখানে শেষ হবে। ফার্স্ট ইয়ারে অনেক কিছু পড়েছেন কিন্তু মনে থাকতো না, আর এখন যা পড়বেন তাই মনে থাকবে। ক্লাসের শুরুতে আমি বলেছি সবসময় কথা বলবো। দেখেন মেডিস্টার্নাল সারফেস অফ দ্য লাংস, এটা ড্রয়িং করেছেন, লেভেলিং করেছেন, কার্ড পরীক্ষায় অনেকবার পরীক্ষায় দিয়েছেন, তা মনে নাই, এখন সব পড়বেন, মনে থাকবে। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে সুপিরিয়র ভেনা কাভা কোন লাংসের মেডিস্টার্নাল সারফেস ইমপ্রেশন দেবে, রাইট না লেফট, চোখ বন্ধ করে আপনি বলে দেবেন রাইট, কারণ আপনি জানেন সুপিরিয়র ভেনা কাভা রাইট সাইডে থাকে, ইনফিরিয়র ভেনা কাভা রাইট সাইডে থাকে। আপনাকে যদি প্রশ্ন করি আর্চ অফ দ্য আউটার বা ডিসেন্ডিং থোরাসিক আউটার কোন লাংসে ইমপ্রেশন দেবে, চোখ বন্ধ করে অ্যান্সার হচ্ছে লেফট, কারণ আপনি জানেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় এজাগাস ভেন কোথায় ইমপ্রেশন দেবে, রাইট লাঙ্গে, হেমাজাগাস ভেন লেফট লাগে, অর্থাৎ যে সাইডে তার ইমপ্রেশন হবে সেই সাইডে। তাহলে এখন আপনার কাছে এই কথাগুলো অনেক সহজ, যেটা ফার্স্ট ইয়ার ছিল অনেক কঠিন। কমন স্ট্রাকচার হচ্ছে একটা, ট্রাকিয়া এন্ড ইসোফেগাস। এই ট্রাকিয়া ইসোফেগাস দিস আর সিঙ্গেল স্ট্রাকচার, মিডলাইন স্ট্রাকচার gives impression in both lungs mediastinal surface, বাদ বাকি যার যার তার। পেজ নম্বর 42 তে এই টেবিলটা ইনফিনিটিভ স্টার তো ভালো করে পড়বেন। নিচের দিকে লো ফিচার আছে, এগুলো একটু দেখে নেবেন। 43 নম্বর পেজে দেখেন সাম ইম্পর্টেন্ট ফিচার্স বলে কথা আছে, ইম্পর্টেন্ট ফিচার গুলো একটু পড়বেন। এইটা ছিল এটা পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নে এখানে যদি দেখেন যে the medial surface of the right lung is related to which of the following structure?
পেজ নম্বর 43 পরে আসেন। 44 নম্বর পেজ, খুবই গুরুত্বপূর্ণ। রুট অফ দ্য লাংস দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে? আচ্ছা, রুট অফ দ্য লাংস দিয়ে কিছু স্ট্রাকচার লাংসে ঢুকবে, এন্টার করবে, কিছু স্ট্রাকচার লাংস থেকে বের হবে। তাহলে প্রশ্ন কিন্তু দুইভাবে আসতে পারে। যেমন দেখেন, প্রিন্সিপাল ব্রঙ্কাই রুট অফ দ্য লাংস দিয়ে লাংসের ভিতরে ঢুকে। আবার দেখেন পালমোনারি ভেন, পালমোনারি আর্টারি, তাহলে পালমোনারি ভেন লাংস থেকে বের হয়ে আসছে, পালমোনারি আর্টারি ঢুকছে। তাহলে পরীক্ষায় যদি আসে ফলোইং স্ট্রাকচার এন্টারিং থ্রু দ্য লাংস, তাহলে যদি বলে পালমোনারি আর্টারি ভেন, তাহলে পালমোনারি আর্টারি কি করবে? ওখান থেকে ঢুকবে, পালমোনারি ভেন বের হবে। যদি বলে পাসিং থ্রু লাংস, তাহলে দুটোই কারেক্ট। এন্টারিং থ্রু বলে একটা কারেক্ট, এক্সিটিং থ্রু বলে একটা কারেক্ট, পাসিং থ্রু বলে দুটোই কারেক্ট। তাহলে কিছু স্ট্রাকচার ঢুকবে, কিছু স্ট্রাকচার বের হবে। প্রশ্ন দেখে আপনাকে অ্যান্সার করতে হবে। পেজ নম্বর 44 এর স্ট্রাকচার পাসিং থ্রু ইনফিনিটিভ স্টার, কোনটা ঢুকবে কোনটা বের হবে, এভাবে আপনাকে মনে রাখতে হবে। তার নিচে আছে রিলেশন অফ দ্য রুট অফ দ্য লাংস। রুট অফ দ্য লাংস এর রিলেশন থেকেও পরীক্ষার প্রশ্ন ছিল, যে পোস্টেরিয়র রিলেশনে রুট অফ দ্য লাংসে কি কি স্ট্রাকচার থাকে, এইভাবে পরীক্ষার প্রশ্ন ছিল। তাহলে দেখেন এইটা একটা পরীক্ষার প্রশ্ন, স্ট্রাকচার এন্টারিং থ্রু দ্য হাইলাম অফ দ্য লাংস। কারণ আপনি যদি এন্টারিংটা খেয়াল না করেন তাহলে আপনি ব্রঙ্কিয়াল ভেনও কারেক্ট দেবেন, ব্রঙ্কিয়াল আর্টারিও কারেক্ট দেবেন। আর যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি সঠিক অ্যান্সার করতে পারবেন। তাহলে এটা আপনাকে জানতে হবে। তারপরে পরের প্রশ্নে আসেন, পরের টপিকসে পেজ নম্বর 45 নম্বর পেজে দেখেন একটা অ্যারেঞ্জমেন্ট আছে 1 2 2 নম্বর পয়েন্টের আন্ডার যে টেবিলটা আছে রাইট সাইড এবং লেফট সাইডে, এই অ্যারেঞ্জমেন্টটা পড়বেন। নিচের দিকে ক্লিনিক্যাল কোরিলেশন আছে, কোরিলেশনগুলো একটু দেখে নেবেন। এরপর আসেন পেজ নম্বর 46 নম্বর পেজে দেখেন ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড লেফট লাং, রাইট অ্যান্ড লেফট লাংয়ের ডিফারেন্স। তো এই ডিফারেন্সটা মুখস্থ করে রাখার জিনিস না, একবার যদি কনসেপশন ক্লিয়ার করেন তাহলে খুব ইজি হয়ে যাবে। দেখেন এই একটা ছবি অনেক কথা বলে। এই ছবিতে দেখেন লেফট লাংয়ের জায়গা অবৈধভাবে অধিগ্রহণ করেছে, দিস ইজ হার্ট। লেফট লাংকে দখল করে নিয়েছে হার্ট। তাহলে এখন বলেন লেফট লাংয়ের ওজন বেশি না কম? লেফট লাংয়ের জায়গা তো দখল করে নিয়েছে হার্ট, সো লেফট লাংয়ের সাইজ ছোট, লেফট লাংয়ের ওজন কম, লেফট লাংয়ের লোব সংখ্যা কম, ফিসার সংখ্যা কম, উল্টা একটা ভিতরে নস আছে যার নাম হচ্ছে কার্ডিয়াক নস। তাহলে লেফট লাংয়ের সবকিছু কম। কেন কম? বিকজ জায়গা দখল করে নিয়েছে হার্ট। পেজ নম্বর 46 একটা টেবিল আছে ডিফারেন্স বিটুইন দ্য রাইট অ্যান্ড লেফট লাং, ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড লেফট লাং, এই টেবিলটা ভালো করে পড়বেন। এরপর আসেন পেজ নম্বর 47 নম্বর পেজে দেখেন ব্রঙ্কিয়াল ট্রি পেয়েছেন। ব্রঙ্কিয়াল ট্রি খুবই গুরুত্বপূর্ণ, প্রিন্সিপাল ব্রঙ্কাই কি এই প্যারাটা পড়বেন এই পৃষ্ঠাতে। 48 নম্বর পেজে দেখেন টারশিয়ারি সেগমেন্টের পরে আছে পালমোনারি ইউনিট, পালমোনারি ইউনিট কি পড়বেন। এরকম একটা ছবি একটু যদি খেয়াল করেন, দিস ইজ আ ব্রঙ্কিয়াল ট্রি, এবং এখানে যদি একটু খেয়াল করেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন, এটাকে বলা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল। দিস ইজ দ্য টার্মিনাল ব্রঙ্কিউল। দেখছেন না, বাস টার্মিনালে গেলে সেখান থেকে গাড়ির গন্তব্য চেঞ্জ হয়ে যায়, রেল স্টেশনে রেলের জংশনে গেলে রেল লাইনের গতি চেঞ্জ, মানে গতিপথ চেঞ্জ হয়ে যায়। তো এই টার্মিনাল ব্রঙ্কিউলের নাম কেন টার্মিনাল বলা হলো? দেয়ার ইজ এ চেঞ্জেস। এই টার্মিনাল ব্রঙ্কিউলে দেয়ার ইজ টার্মিনেশন অফ এন স্ট্রাকচার, ইট ইজ দ্য ব্রঙ্কিয়াল কার্টিলেজ। এই কার্টিলেজ এই পর্যন্ত শেষ, এরপরে নো কার্টিলেজ। তার মানে টার্মিনাল ব্রঙ্কিউলে একটা জিনিসের টার্মিনেশন হয়, মানে শেষ হয়, দ্যাট ইজ দ্য কার্টিলেজ, ব্রঙ্কিয়াল কার্টিলেজ। এই টার্মিনাল ব্রঙ্কিউলের আগ পর্যন্ত স্ট্রাকচারকে বলা হয় কন্ডাক্টিং জোন, পরের অংশটুকুকে বলা হয় রেসপিরেটরি জোন। আগ পর্যন্ত কন্ডাক্টিং, তারপরে অংশ হচ্ছে রেসপিরেটরি জোন। পেজ নম্বর 49 দেখেন কন্ডাক্টিং জোন, রেসপিরেটরি জোন, ডিমার্কেশন হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল। এই কথাটা মনে রাখতে হবে, টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত কার্টিলেজ থাকে, তারপরে থাকে না। 49 নম্বর পেজে একটা টেবিল আছে, এই টেবিলটা ইনফিনিটিভ স্টার। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 50 নম্বর পেজে একটা টেবিল আছে রিজিওনাল ডিস্ট্রিবিউশনস অফ সেল টাইপস। এই রিজিওনাল ডিস্ট্রিবিউশনের মধ্যে অনেক কথা আছে, সম্ভব হলে সেলগুলো পড়বেন, কোন ব্লকে কোন সেল থাকে। যদি কিছুই না পারেন, টার্মিনাল ব্রঙ্কিউলে কি কি সেল থাকে অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন সিলেটেড অ্যান্ড নন সিলেটেড, কিবোর্ডাল এপিথেলিয়াল সেল, ক্লারা সেল, ব্রাশ সেল, এই তিনটা নাম অবশ্যই মুখস্থ রাখবেন। একদম নিচের দিকে যে জায়গাটা রয়েছে সেলস অফ দ্য এলভিউলাই, সেলস অফ দ্য এলভিউলার মধ্যে টাইপ 1 সেল, টাইপ 2 সেল, সারফেক্টেন্ট রিলিজ করে কোন সেল, টাইপ 2 সেল, এরকম আরো কিছু কথা আছে, এগুলো পড়তে হবে।
এবং এই পোর্শনটুকুর সাথে গ্যাননের ফিজিওলজিতে রেসপিরেটরি ফিজিওলজি জায়গাটা কোরিলেট করতে হবে, যেখানে সারফেক্টেন্ট বলে আলোচনা করা আছে, কারণ এই প্রশ্নটা ফিজিওলজির মধ্যে মিক্সিং হয়ে আসে। এখানে অ্যানাটমিক্যাল কিছু পয়েন্ট থাকবে, সাথে ফিজিওলজিক্যাল কিছু পয়েন্ট থাকবে, তো একটু কোরিলেট করে পড়বেন। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 52, ভেরি ইম্পর্টেন্ট। 52 নম্বর পেজে আছে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। এই ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্টটা কি সেটা একটু আমি আপনাদের ডিসকাস করি। তাহলে এই একটা সেগমেন্ট ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, পাশে এটা একটা সেগমেন্ট, এগুলো ফাংশনালি স্ট্রাকচারালি ইন্ডিপেন্ডেন্ট, যেমন স্বাধীন রাষ্ট্রের মতো। এই সেগমেন্ট তার সাথে কোনো কমিউনিকেশনের কিছু নাই, কারণ এদের নিজস্ব এয়ারেশন রয়েছে। এই যে টার্সিয়াল ব্রঙ্কাস থাকে, যার মাধ্যমে তারা এয়ারেশন পায়, নিজস্ব ব্রঙ্কিয়াল আর্টারি রয়েছে, ব্রঙ্কিয়াল ভেন রয়েছে, পালমোনারি আর্টারি রয়েছে। শুধুমাত্র পালমোনারি ভেনাস ড্রেনেজটা তারা শেয়ার করে, আদারওয়াইজ তারা স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট। এবং একটা জিনিস যদি খেয়াল করেন, তাহলে এখানে একটা সেপ্টাম থাকে, এরকম একটা সেপ্টাম থাকে। ব্রেনের ক্ষেত্রে আমরা পড়ছি না ব্লাড ব্রেন ব্যারিয়ার, সো এই সেপ্টামটা অনেকটা ব্যারিয়ারের মতো কাজ করে। এখানে লটস অফ ম্যাক্রোফেজ টাইপের সেল থাকে। তাহলে এই একটা সেগমেন্ট, দুই সেগমেন্টের মাঝখানে একটা সেপ্টাম থাকে। এই সেপ্টামটা একটা ব্যারিয়ারের মতো কাজ করে, যার ফলে ধরুন এই সেগমেন্টের মধ্যে ব্রঙ্কো পালমোনারি এই সেগমেন্ট, টোটাল 10টা সেগমেন্ট থাকে এইরকম প্রত্যেকটা লাংসে। একটা সেগমেন্টে যদি ইনফেকশন হয়, দ্যাট ইনফেকশন উইল বি রেস্ট্রিক্টেড উইদিন দ্যাট সেগমেন্ট, এই সেগমেন্টের মধ্যেই থাকবে। এটা এই ব্যারিয়ার ক্রস করে এপারে যেতে পারে না, যার ফলে ইনফেকশনস আর রেস্ট্রিক্টেড উইদিন দ্যাট সেগমেন্ট। এই জন্য দেখবেন কোনো ব্যক্তি যদি নিউমোনিয়া হয়, তার যদি একটা চেস্ট এক্সরে করেন, দেখবেন একটা জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে কনসলিডেশন, হোল লাং জুড়ে না, কারণ ওটা স্প্রেড করতে পারে আর রেস্ট্রিক্টেড থাকে। তবে টিউবারকুলোসিস এবং ক্যান্সার ওবেজ নো রোল, তারা কোনো নিয়ম মানে না। টিবি এবং ক্যান্সার কোনো নিয়ম মানে না, তারা পুরো লাং জুড়ে স্প্রেড করে। এই জন্য দেখবেন টিবি পেশেন্টের হোল লাং জুড়ে প্যাচি অপাসিটি থাকে, ক্যান্সারের পেশেন্টের পুরো লাং জুড়ে প্রলেকুশন। তাহলে টিবি অ্যান্ড ক্যান্সার ওবেজ নো রোল, তারা কোনো নিয়ম মানে না, কোনো ব্যারিয়ার মানে না। তাহলে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট সম্পর্কে আপনার এই নলেজগুলো জানতে হবে, জানলেই কেবল পারবেন, আদারওয়াইজ পারা যাবে না। তাহলে আমাদের লেকচার শিটে পেজ নম্বর 52-তে যদি আমরা দেখি, ব্রঙ্কো পালমোনারি সেগমেন্টের অনেকগুলো ইম্পর্টেন্স ডিসকাশন করা আছে। 1 নম্বর পয়েন্টে দেখেন, ইনফেকশন ইজ রেস্ট্রিক্টেড টু ওয়ান অর মোর ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। তবে ম্যালিগন্যান্সি অর টিউবারকুলোসিস এটা কোনো নিয়ম মানে না, তারা সব জায়গায় স্প্রেড করে দেয়। এছাড়া আরো কিছু কথা রয়েছে, সেটা আমাদের জানতে হবে। সেটা কেমন খেয়াল করেন, আমরা যদি লাংসের ক্ষেত্রে দেখি, অ্যাসপিরেশন নিউমোনিয়া কোন লাংসে বেশি হবে এবং লাংসের কোন জায়গাতে বেশি হবে, এই তথ্য জানার জন্য আপনাকে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট সম্পর্কে জানতে হবে। কেমন, এটা মানুষ যদি চিত হয়ে শুয়ে থাকে, দিস ইজ দ্য রাইট লাং। এই রাইট লাং এর কয়টা সেগমেন্ট থাকে আমরা জানি, রাইট লাং এর মধ্যে 3টা সেগমেন্ট থাকে। কেমন, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট। এই মানুষটা যখন শুয়ে থাকবে সুপাইন পজিশনে এই ব্যক্তির লোয়ার সেগমেন্ট, দিস ইজ দ্য লোয়ার লোব অফ দ্য লাং, এই লোয়ার লোবের এপিক্যাল সেগমেন্ট, দিস সেগমেন্ট ইজ মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। তাহলে এই পেশেন্টের যদি অ্যাসপিরেশন হয় ইন সুপাইন পজিশন, তাহলে অ্যাসপিরেশন হবে কোন সেগমেন্টে, এপিক্যাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব। এই পেশেন্টে যদি আপনি ক্রেভস দেখতে চান, আমরা দেখি না ক্রিপিটেশন হচ্ছে কিনা, তাহলে সুপাইন পজিশনে যদি কোনো পেশেন্টের ক্রেভস দেখেন, তাহলে আপনি দেখতে হবে এই পজিশনে। এই একই ব্যক্তিরই যদি আপনি ক্রেভস দেখতে চান স্ট্যান্ডিং পজিশন বা সিটিং পজিশন, তখন আপনার দেখতে হবে বেজাল ক্রেভস, কারণ তখন ডিপেন্ডেন্ট পার্ট হয়ে যাবে বেজাল সেগমেন্ট। তাহলে আপনার যদি এই নলেজগুলো না থাকে, তাহলে আপনি কোন পজিশনে কিভাবে কি দেখবেন এটা জানতে পারবেন না। অ্যাসপিরেশন নিউমোনিয়া হলে কোন জায়গাতে সবচেয়ে বেশি বলতে পারবেন না, ফরেন বডি কোন লাংসে কিভাবে যাবে বলতে পারবেন না। তাহলে ফর দিস ক্লিনিক্যাল নলেজ sharpness, you have to know the bronchopulmonary segment. Page number 52 তে দেখেন 2 নম্বর পয়েন্টে, apical segment of lower lobe is most dependent part in recumbent position or supine position.
সো ইনফেকশন সবচেয়ে বেশি কমন হচ্ছে কোন লাংসে? রাইট লাংয়ের লোয়ার লোবের এপিক্যাল সেগমেন্টে। এরকম আরো কিছু কথা রয়েছে, যেমন ব্রঙ্কোস্কোপি করতে গেলে এই নলেজ দরকার, সার্জারি করতে গেলে এই নলেজ দরকার, এই নলেজগুলো খুব দরকার। তাহলে আমাদের এগুলো পরীক্ষার জন্য জানতে হবে যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট কি এবং তার ইম্পর্টেন্স কি। তাহলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের এই নলেজগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে ক্লিনিক্যাল অনেক কোরিলেশন রয়েছে, এটা আপনাদেরকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। তাহলে আমাদের এক্সেল শিটে পেজ নম্বর 52 তে ইম্পর্টেন্স অফ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট ইনফিনিটিভ স্টার ফর সিঙ্গেল বেস কোশ্চেন্স। এটা দেখেন, মোস্ট ডিপেন্ডেন্ট সেগমেন্ট, সুপিরিয়র সেগমেন্ট বা এপিক্যাল সেগমেন্ট ইন সোপাইন পজিশন, অ্যাসপিরেশন নিউমোনিয়া এই জায়গাতে সবচেয়ে বেশি হয়। ফরেন বডি যদি কোথায় যায়? রাইট লাংসে বেশি যায়। তো এইসব জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এটা ছিল একটা লাংসের অ্যাপেক্স রিলেটেড একটা প্রশ্ন। তাহলে আমাদের এরপরে আসেন পেজ নম্বর 53 নম্বর পেজে দেখেন ক্লিনিক্যাল কোরিলেশন বলে একটা জায়গা রয়েছে। অ্যাসপিরেশনস অফ ফরেন বডি ক্লিনিক্যাল কোরিলেশনের মধ্যে কোথায় হয়? রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসে হয়। অ্যাবসেস কোন লাংসে বেশি হবে? রাইট লাংয়ে বেশি হবে। তারপরে দেখেন অ্যাসপিরেশন নিউমোনিয়া মোর কমন ইন কোমাটাস পেশেন্ট অ্যান্ড অ্যানেস্থেটাইজড পেশেন্ট। এই কথাগুলো ইম্পর্টেন্ট। সেগমেন্টাল রিসেকশনস অফ লাং কি পড়ে নেবেন। 54 নম্বর পেজে ব্লাড সাপ্লাই অফ দ্য লাংস আছে। এই ব্লাড সাপ্লাই ডিটেলস পড়তে হবে এমনটা না, তবে গ্রসলি একটু জানবেন যে ব্রঙ্কিয়াল আর্টারি কয়টা, পালমোনারি আর্টারি কয়টা, কোন পর্যন্ত সাপ্লাই দেয়, এই কথাগুলো একটু গ্রসলি জানবেন, ডিটেলস জানা দরকার নাই। এরপর আসেন পেজ নম্বর 55 নম্বর পেজে তেমন একটা পড়ার কিছু নাই। চলে আসেন 57 নম্বর পেজ। 57 নম্বর পেজে সেই অ্যাসপিরেশন নিউমোনিয়া, যেটা আপনাদের আমি বলেছিলাম। তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে কোন পজিশনে? রাইট ল্যাটারাল নাকি লেফট ল্যাটারাল? রাইট ল্যাটারাল পজিশনে হবে। আর অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে গেলে বের করবেন কোন পজিশনে? লেফট ল্যাটারাল পজিশনে। অ্যাসপিরেশন নিউমোনিয়া প্রিভেন্ট করার পজিশন কোনটা? লেফট ল্যাটারাল পজিশন। অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে গেলে পোস্চুরাল ড্রেনেজের মাধ্যমে সেটা ড্রেন করা যায়, সেই পজিশনটা কি? দেখেন, দিস ইজ লেফট ল্যাটারাল পজিশন। তাহলে এখন রাইট লাং আছে কোথায়? রাইট লাং দেখেন, দিস ইজ দ্য রাইট লাং এর পজিশন। সো রাইট লাং এর প্রিন্সিপাল ব্রঙ্কাইটা মোর ওয়াইডার, যার কারণে এর সিক্রেশন গুলো এদিক দিয়ে বের হয়ে আসবে। কারিনাকে স্ট্রাইক করবে তখন এই লেফট লাং থেকেও সিক্রেশন গুলো বের হয়ে কাশির মাধ্যমে বের হয়ে আসবে। সো অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে রাইট ল্যাটারাল পজিশনে, প্রিভেন্ট করার পজিশন হচ্ছে লেফট ল্যাটারাল, পোস্চুরাল ড্রেনেজ করার পজিশনও লেফট ল্যাটারাল। লেফট ল্যাটারাল পজিশন করে আমরা অ্যাসপিরেশন নিউমোনিয়া ড্রেন করতে পারি। পেজ নম্বর 57 এ অ্যাসপিরেশন নিউমোনিয়া সম্পর্কে যে কথা আছে, পজিশনটা মনে রাখবেন, পোস্চুরাল ড্রেনেজের পজিশন মনে রাখবেন। দিস ইজ ইনফিনিটিভ স্টার স্পেশালি ফর সিঙ্গেল বেসড কোশ্চেন্স। এরপর আসেন এই পেজে আমাদের খুব বেশি আর পড়ার কিছু নাই, আমরা চলে আসবো আমাদের খুব ইম্পর্টেন্ট অ্যানাদার টপিকস, সেটা হচ্ছে ব্রেস্ট। রেসিডেন্সি পরীক্ষার জন্য আমি বলেছিলাম থোরাক্স থেকে 3টা টপিকস সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে মেজর 3টা টপিকস। তার মধ্যে একটা হার্ট আর একটা লাংস। আমরা 2টো টপিকস অলরেডি পড়ে ফেলেছি। এখন আমরা যেটা পড়তে যাচ্ছি, থার্ড টপিকস ব্রেস্ট। পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিক্সটা, কারণ এখান থেকে অ্যানাটমির প্রশ্ন আসে, ফিজিওলজির প্রশ্ন আসে, প্যাথোলজির প্রশ্ন আসে। অ্যানাটমি থেকে আসে ব্রেস্ট অ্যানাটমি, হরমোন অ্যাক্টিং অন দ্য ব্রেস্ট, ফিজিওলজির কোশ্চেন্স, ব্রেস্ট কার্সিনোমা, রিস্ক ফ্যাক্টর, ব্রেস্ট অ্যাবসেস, ম্যাস্টাইটিস, নিপল ডিসচার্জ, এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল কোশ্চেন। সো লটস অফ কোশ্চেন্স আসে ব্রেস্ট থেকে। ব্রেস্ট খুব ভালো করে পড়তে হবে এবং সব স্পেকট্রামে কভার করতে হবে। তাহলে আমরা এখন পড়তে যাচ্ছি থার্ড সেগমেন্ট ব্রেস্ট। আমাদের এক্সেল শিটে পেজ নম্বর 123 নম্বর পেজে আসেন ব্রেস্ট। তো ব্রেস্ট সম্পর্কে যদি শুরুতেই বলি, এই ছবিটা দেখে বলেন তো এইটা কি? এই পোর্শনটুকু কি? দিস ইজ দ্য অ্যাক্সিলারি টেইল অফ দ্য ব্রেস্ট, অ্যাক্সিলারি টেইল অফ দ্য ব্রেস্ট। এবং এখান থেকে একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তর অনেকেই ভুল করেছিলেন। এই প্রশ্নটা এস্টিম ছিল যে অ্যাক্সিলারি টেইল অফ দ্য ব্রেস্ট ইজ ফাইব্রাস টিস্যু। ট্রু না ফলস? ফলস। Axillary tail of the breast is nothing but the extension of breast tissue. Axillary tail হচ্ছে breast tissue, এটা যেন ভুল না হয়। আচ্ছা, এরপরে আসেন আমরা যদি দেখি ব্রেস্টের এক্সটেনশন। দেখেন, ব্রেস্টের এক্সটেনশন হচ্ছে দেখেন ভার্টিক্যাল এক্সটেনশন সেকেন্ড রিবস থেকে শুরু করে 6 রিব পর্যন্ত। তাহলে ব্রেস্ট এক্সটেন্ড করে ভার্টিক্যালি সেকেন্ড টু 6 রিব। আচ্ছা, মিডিয়াল টু ল্যাটারাল যদি দেখি, স্টার নামে ল্যাটারাল বর্ডার থেকে শুরু করে মিড এক্সিলারি লাইন পর্যন্ত ব্রেস্ট এক্সটেন্ড করে। তাহলে ব্রেস্টের এক্সটেনশন ভার্টিক্যালি সেকেন্ড টু 6 রিব,
মিডিয়াল টু ল্যাটারাল হচ্ছে স্টার্নামের ল্যাটারাল বর্ডার থেকে শুরু করে মিড এক্সিলারি লাইন পর্যন্ত ব্রেস্টের এক্সটেনশন। এবং ব্রেস্টের মাঝখানে খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার থাকে, মোস্ট অ্যাস্থেটিক পার্ট অফ দ্য ব্রেস্ট, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, সেটা হচ্ছে নিপল অ্যান্ড এরিওলা, নিপল এরিওলার কমপ্লেক্স। এখানে থাকে ইরেকটাইল টিস্যু এবং এখানে থাকে লটস অফ মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড, যেগুলো প্রেগনেন্সির সময় মন্টিগোমারি টিউবারকুলে কনভার্ট হয়। ব্রেস্ট ইজ এ মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, বাট নিপল অ্যান্ড এরিওলাতে থাকে লটস অফ মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড। এবং এই এনএসি নিপল অ্যান্ড এরিওলার নিচে কোনো ফ্যাট টিস্যু থাকে না, কোনো ফ্যাট টিস্যু থাকে না। তাহলে এনএসি সম্পর্কে আমাদের ডিটেলস পড়তে হবে। আমাদের লেকচার শিটে আসেন পেজ নম্বর 124 নম্বর পেজে দেখেন, 124 নম্বর পেজে নিপল এরিওলার কমপ্লেক্স বলে কথা আছে। এই প্যারাটা ইনফিনিটিভ স্টার, ইনফিনিটিভ স্টার। নিপল কি কাভার্ড বাই থিক স্কিন উইথ করুগেশন, লেভেল কত 4th ইন্টারকস্টাল স্পেসে থাকবে এবং ইট ইজ আ সামিট অফ দ্য ব্রেস্ট। তারপর দেখেন নিপল কন্টেন্স স্মুথ মাসল এবং এগুলো প্রজেক্টাইল হয় এবং এখানে 4th ইন্টারকস্টাল নার্ভ সাপ্লাই দেয়। তারপর দেখেন এরিওলা, এরিওলা হচ্ছে সার্কুলার পিগমেন্টেড এরিয়া যেখানে লটস অফ মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, যেগুলো প্রেগন্যান্সির সময় ল্যাকটেশনের সময় মন্টিগোমারি টিউবারকুলে কনভার্ট হয়। এই প্যারাটার প্রত্যেকটা শব্দ ইনফিনিটিভ স্টার ফর এক্সাম। নিপল অ্যান্ড এরিওলা একটা নোটাবিনি দিয়ে একটা বক্স আছে, সেটাও পড়ে নেবেন। এখন আমরা আগের পৃষ্ঠে আবার ফিরে আসি 123 নম্বর পেজে। 123 নম্বর পেজে দেখেন শুরুতে আছে ব্রেস্ট ইজ মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, তারপর অনেক কথা আছে, এগুলো পড়বেন। টপোগ্রাফির মধ্যে যদি আমরা দেখি ভার্টিক্যাল এক্সটেনশন, ডিপ রিলেশন, এগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। মেমারি বেডে কি কি থাকে, 3টা মাসল থাকে। তার নিচে যদি দেখেন এক্সিলারি টেইল অফ স্পেন্স, এক্সিলারি টেইল অফ স্পেন্সটা কি আমরা অলরেডি ডিসকাস করেছি। ইট ইজ নাথিং বাট দ্য এক্সটেনশন অফ ব্রেস্ট টিস্যু। 124 নম্বর পেজে আসেন, ব্রেস্টে আমরা আরো ডিসকাস করব। ব্রেস্টে যদি আমরা দেখি, এইটা হচ্ছে পেক্টোরাল ফাসা, ডিপ পেক্টোরাল ফাসা। তো স্কিন অফ দ্য ব্রেস্টের সাথে সাসপেন্সরি লিগামেন্টের মাধ্যমে ডিপ পেক্টোরাল ফাসার একটা সংযোগ থাকে। এই লিগামেন্টের নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অর লিগামেন্টস অফ কুপার, লিগামেন্টস অফ কুপার। এটা সম্পর্কে আমাদের জানতে হবে, সাসপেন্সরি লিগামেন্টস অর লিগামেন্টস অফ কুপার। তাহলে দেখেন এটা যদি হয় ব্রেস্ট, নিচে এটা হচ্ছে আমাদের ডিপ পেক্টোরাল ফাসা। তাহলে সাসপেন্সরি লিগামেন্ট কোনগুলো দেখেন, এই যে ডট ডট কিছু লাইন দেখাচ্ছি। স্কিন অফ দ্য ব্রেস্টের সাথে ডিপ পেক্টোরাল ফাসার যে কানেকশনটা, দিস ইজ লিগামেন্টস অফ কোপার অর সাসপেন্সরি লিগামেন্ট। এই সাসপেন্সরি লিগামেন্ট গুলো আছে বলেই ব্রেস্টকে সাসপেন্ড করে রাখে, ধরে রাখে, চেস্ট ওয়ালের সাথে পজিশন ধরে রাখে। এগুলো যখন এজিং প্রসেসের সাথে সাথে ল্যাক্স হয়ে যায়, ব্রেস্ট তখন নিচের দিকে ঝুলে যায়, ফ্লবি হয়ে যায়। তাহলে ব্রেস্টকে তার পজিশনে ধরে রাখবে সাসপেন্সরি লিগামেন্ট। ইট হ্যাজ সাম ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ইন কেস অফ ব্রেস্ট কার্সিনোমা ডায়াগনোসিস। একটু পরে আমরা সেগুলো আলোচনায় যাব। তাহলে সাসপেন্সরি লিগামেন্ট সম্পর্কে আমাদের গ্রসলি আইডিয়া হলো দিস আর দ্য সাসপেন্সরি লিগামেন্ট, দিস আর দ্য সাসপেন্সরি লিগামেন্ট, এগুলোকে সাসপেন্সরি লিগামেন্ট বলা হচ্ছে। তাহলে পেজ নম্বর 124 নম্বর পেজে দেখেন হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ব্রেস্ট, এটা আমরা ডিসকাশনে যাব। তার আগে দেখি স্টোমাতে থাকে ফাইবার ফ্যাটি টিস্যু, মোস্ট বাল্ক ফরমেশন করে ফ্যাট, এবং সাসপেন্সরি লিগামেন্ট খুবই ইম্পর্টেন্ট। ইট কানেক্টস দ্য ডার্মিস অফ দ্য স্কিন অ্যান্ড পেক্টোরাল ফাসা, এই দুটোর মধ্যে কানেকশন করে। মেইনটেইন প্রোটিউবারেন্স অফ দ্য ব্রেস্ট, ব্রেস্টের প্রোটিউবারেন্সটা মেইনটেইন করে এটা। তাহলে এখন আমরা গ্ল্যান্ডুলার পোর্শন অর হিস্টোলজি অফ দ্য ব্রেস্ট ডিসকাস করব। তাহলে এখন আমরা ডিসকাস করব হিস্টোলজি অফ দ্য ব্রেস্ট অর গ্ল্যান্ডুলার পোর্শন। খুব মনোযোগ দিয়ে এটা বুঝে নেবেন আমার সাথে। এই হচ্ছে মেমারি গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড। এই মেমারি গ্ল্যান্ড গুলো একটা ডাক্টের মাধ্যমে তার সিক্রেশন গুলো পাঠিয়ে দেয়। দিস ইজ দা ল্যাক্টিফেরাস ডাক্ট, তারপরে নিপলে এসে সিক্রেশন জমা দিচ্ছে। খেয়াল করে দেখেন এই পুরো পোর্শনটা একটা পিরামিডাল শেপ স্ট্রাকচার, যার মধ্যে রয়েছে লটস অফ মেমারি গ্ল্যান্ড, একটা ল্যাক্টিফেরাস ডাক্ট, সেটা এসে ডাইলেটেড হয়ে ল্যাক্টিফেরাস সাইনাস ফর্মেশন করে, আলটিমেটলি নিপলে মিল্ক সিক্রেশন করে। এই পুরো এরিয়াটাকে বলা হয় ব্রেস্ট লোব। লাংসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট, থাকে কয়টা 10টা। তো ব্রেস্টের ক্ষেত্রে এরকম পিরামিডাল শেপ ব্রেস্ট লোব থাকে।
টোটাল সংখ্যা 15 থেকে 20টা। তার মানে একটা ব্রেস্টের মধ্যে 15 থেকে 20টা এরকম সেগমেন্ট থাকে। প্রতিটা সেগমেন্ট থেকে একটি করে ডাক্ট আসে, সেটাকে বলে ল্যাক্টিফেরাস ডাক্ট। ল্যাক্টিফেরাস ডাক্ট। তাহলে দেখেন এখানেও আরেকটা ব্রেস্ট সেগমেন্ট রয়েছে যেখান থেকে একটি ল্যাক্টিফেরাস ডাক্ট আসছে। দিস ইজ দ্য ল্যাক্টিফেরাস ডাক্ট। সো ল্যাক্টিফেরাস ডাক্ট, তাহলে পুরো ব্রেস্ট থেকে এখন যদি আমরা বলি টোটাল কয়টা ল্যাক্টিফেরাস ডাক্ট আসবে, তাহলে 15 থেকে 20টা ব্রেস্ট লোব, 15 থেকে 20টা ল্যাক্টিফেরাস ডাক্ট। সো হোল অফ দ্য ব্রেস্ট যদি আমরা একটু ড্রয়িং করে দেখার চেষ্টা করে, শেপটা হবে এইরকম। এই ল্যাক্টিফেরাস ডাক্ট গুলো থেকে আমাদের মিল্ক সিক্রেশন হচ্ছে। তাহলে ব্রেস্টে যদি আমরা হিস্টোলজি দেখি 15 থেকে 20টা পিরামিডাল শেপ লোব থাকবে, প্রতিটা লোব থেকে একটি করে ল্যাক্টিফেরাস ডাক্ট আসবে। এখন দেখেন এই ডাক্টের গুরুত্ব কত, কেমন গুরুত্ব। যদি এই ল্যাক্টিফেরাস ডাক্টের লাইনিং এপিথেলিয়াম বলা হয় স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। যদি এই ডাক্টের লাইনিং এপিথেলিয়াম থেকে ক্যান্সার অ্যারাইজ করে সেটাকে বলা হয় ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, ডাক্টাল কার্সিনোমা ইন সিটু। যদি ব্রেস্টের এই গ্ল্যান্ডুলার পোর্শন থেকে লোবুলার পোর্শন থেকে যদি কার্সিনোমা অ্যারাইজ করে সেটাকে বলা হয় লোবুলার কার্সিনোমা ইন সিটু। বাই হিস্টোলজিক্যাল অরিজিন ব্রেস্ট কার্সিনোমা ইজ টু টাইপস, ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, লোবুলার কার্সিনোমা ইন সিটু। তাহলে ব্রেস্ট কার্সিনোমা যে দুই রকম হতে পারে, কিভাবে হতে পারে এখন বুঝতে পারছেন। ল্যাক্টিফেরাস ডাক্টের লাইনিং এপিথেলিয়াম থেকে কার্সিনোমা হলে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, লোবুলার কার্সিনোমা ইন সিটু ফ্রম দ্য লোবুল থেকে যদি হয়। মনে রাখবেন যেখানেই ক্যান্সার সেখানেই হাইপার ক্যালসিয়ামিয়া, আর হাইপার ক্যালসিয়ামিয়া যেখানেই হবে সেখানে স্টোন ফর্মেশন হবে, মানে ক্যালকুলাই ফর্মেশন হবে। সো ল্যাক্টিফেরাস ডাক্টে যদি কার্সিনোমা হয় তাহলে সেখানে হাইপার ক্যালসিয়ামিয়া থেকে মাইক্রোডাক্টাল ক্যালসিফিকেশন হবে, এরকম ক্যালসিফিকেশন হবে, যেটা ম্যামোগ্রাম করলে দেখা যাবে যে রেডিও অপেক শ্যাডো দেখা যাবে, স্টোনগুলো দেখা যাবে রেডিও অপেক শ্যাডো। তাহলে মাইক্রোডাক্টাল কার্সিনোমাতে, ব্রেস্ট কার্সিনোমাতে মাইক্রোডাক্টাল ক্যালসিফিকেশন, যেটা আপনি ম্যামোগ্রাফি করে দেখতে পাবেন। সো এখন যদি আমরা ব্রেস্ট হিস্টোলজিটা আরেকটু ভালো করে দেখি, এই ছবিতে দেখেন, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ব্রেস্ট লোব, এখানে আরেকটা লোব, এইরকম 15 থেকে 20টা লোব থাকে। প্রতিটা লোব থেকে দেখেন একটি করে ল্যাক্টিফেরাস ডাক্ট আছে, দিস ইজ দ্য ল্যাক্টিফেরাস ডাক্ট। তাহলে এটা একটা ব্রেস্ট লোব, এই ব্রেস্ট লোবের ভিতর থেকে একটি করে ল্যাক্টিফেরাস ডাক্ট, দিস ইজ দ্য ল্যাক্টিফেরাস ডাক্ট। যদি আরো ভালো করে দেখি আমরা 15 থেকে 20টা লোব থাকবে। এই ছবিটা দেখেন, ইট ইজ এ পিরামিডাল শেপ ব্রেস্ট লোব, এবং এই লোবের মধ্যে লটস অফ ম্যামারি গ্ল্যান্ড। এই ম্যামারি গ্ল্যান্ড গুলো থেকে সিক্রেশন এসে ল্যাক্টিফেরাস ডাক্টের মাধ্যমে যাচ্ছে। ল্যাক্টিফেরাস ডাক্ট এসে ডাইলেটেড হয়ে ল্যাক্টিফেরাস সাইনাস তৈরি করে। এই সাইনাসের মধ্যে কিছু সময় ধরে মিল্ক রিজার্ভ হয়ে থাকে, তারপরে মিল্ক সিক্রেশন হয়। সো দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল ডেসক্রিপশন অফ ব্রেস্ট। তাহলে আমাদের লেকচার শিটে আসেন 124 নম্বর পেজে। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, দ্য লোবিউল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ ম্যামারি গ্ল্যান্ড। 15 থেকে 20টা পিরামিডাল লোব থাকবে, এতগুলো ল্যাক্টিফেরাস ডাক্ট থাকবে। লাইনিং এপিথেলিয়াম সম্পর্কে কথা আছে দেখেন, এক সময় থাকবে কলামনার, এক সময় হবে স্কোমাস। ল্যাক্টিফেরাস ডাক্ট ইজ লাইন্ড বাই স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। তারপরে দেখেন লিগামেন্টস অফ কোপার। লিগামেন্টস অফ কোপার কি, তার সাথে ব্রেস্ট কার্সিনোমার কি রিলেশন সেখানে আলোচনা করা আছে। ডিম্পলিং হয়, স্ট্রোমা, মায়োপেথেলিয়াল সেল। প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, 124 নম্বর পেজের প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। ইনফিনিটিভ স্টার। 125 নম্বর পেজে আসেন, সিক্রেটরি অ্যাপারেটাস সম্পর্কে একটু পড়ে নেবেন। 126 নম্বর পেজে আসেন। 126 নম্বর পেজে দেখেন, 126 নম্বর পেজে ব্রেস্টের ব্লাড সাপ্লাই নিয়ে অনেক কথা আছে। ব্রেস্টের ব্লাড সাপ্লাই নিয়ে, তো ব্রেস্টের ব্লাড সাপ্লাইকে আপনি সহজে মনে রাখবেন কিভাবে, এই ছবিটা দেখেন, দিস ইজ ব্রেস্ট। তো ব্রেস্টের চারপাশে যে সকল ব্লাড ভেসেল গুলো যায় তারাই ব্রেস্টকে ব্লাড সাপ্লাই দেয়। কারণ ব্রেস্টের চারপাশে কি ব্লাড ভেসেল যায় দেখেন, যদি মিড লাইনের দিকে চিন্তা করি, দিস ইজ দ্য ইন্টারনাল মেমোরি আর্টারি। ইন্টারনাল মেমোরি আর্টারি, এটা এই ইন্টারনাল মেমোরি আর্টারি তার কিছু পারফোরেটিং ব্রাঞ্চের মাধ্যমে ব্রেস্টকে ব্লাড সাপ্লাই। দিস আর দ্য পারফোরেটিং ব্রাঞ্চ।
বলা হয় যে টোটাল ব্রেস্টের 60% ব্লাড সাপ্লাই আসে ফ্রম ইন্টারনাল মেমারি আর্টারি। তাহলে হোল অফ দ্য ব্রেস্টের ম্যাক্সিমাম ব্লাড সাপ্লাই কোথা থেকে আসছে? ইন্টারনাল মেমারি আর্টারি থেকে। তাহলে ব্রেস্ট ইজ সাপ্লাইড বাই 3 সেটস অফ আর্টারি। 1 নম্বর হচ্ছে ইন্টারনাল মেমারি আর্টারি, 2 নম্বর হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি, 3 নম্বর এখানে যেটা দেখতে পাচ্ছেন পোস্টো ইন্টারকোস্টাল আর্টারি। তাহলে ব্রেস্টের ব্লাড সাপ্লাই সোর্স 3টা। ইন্টারনাল মেমারি আর্টারি যেটা মিড লাইনের কাছে রয়েছে, অ্যাক্সিলারি আর্টারি সেটা উপরের দিকে আছে, পোস্টেরিয়রলি আছে পোস্টো ইন্টারকোস্টাল আর্টারি। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই দেবে ইন্টারনাল মেমারি আর্টারি, যার নামকরণই হয়েছে মেমারি আর্টারি। 60% ব্লাড সাপ্লাই দেয় বাই দ্য পারফোরেটিক ব্রাঞ্চ। দিস ইজ দ্য ব্লাড সাপ্লাই। সো পেজ নম্বর 126 নম্বর পেজে দেখেন আর্টারিয়াল সাপ্লাই বলে কথা রয়েছে। দ্য পারফোরেটিং কিউটেনাস ব্রাঞ্চ অফ ইন্টারনাল মেমারি আর্টারি 60% ব্লাড সাপ্লাই দেয়। আরো অনেক কথাবার্তা আছে, এই কথাগুলো পড়বেন। 3 সেটস অফ ভেসেল, ভেনাসটা পড়বেন। এখন আসেন পেজ নম্বর 127। 127 নম্বর পেজে আছে লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ ব্রেস্ট। ব্রেস্টের লিম্ফ্যাটিক ড্রেনেজ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিঙ্গেল বেস্ট কোশ্চেন্স এর জন্য। 75% লিম্ফ্যাটিক ড্রেনেজ হয় কোথায়? অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডে। 20% লিম্ফ্যাটিক ড্রেনেজ হয় ইন্টারনাল মেমারি গ্রুপ অফ লিম্ফ নোডে। অনলি 5% ড্রেন হয় পোস্টো ইন্টারকোস্টাল গ্রুপ অফ লিম্ফ নোডে। তাহলে ব্রেস্টের লিম্ফ্যাটিক ড্রেনেজ 3টা, 75%, 20%, 5%। এখন আসেন এখান থেকে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। 127 নম্বর পেজে দেখেন, 127 নম্বর পেজে, সরি 128 আসেন। 128 নম্বর পেজে দেখবেন লিম্ফ্যাটিক ভেসেল সম্পর্কে আছে, এগুলো একটু পড়বেন। নিচের দিকে আছে অ্যাপ্লাইড অ্যানাটমি, ইনফিনিটিভ স্টার অ্যাপ্লাইড অ্যানাটমি। এর মধ্যে কয়েকটা কথা আমি ডিসকাস করবো আপনাদের সাথে। 1 নম্বর পয়েন্টে দেখেন অবস্ট্রাকশনস বলে একটা কথা আছে, সেই জিনিসটা কি? এইটা হচ্ছে আমাদের ডিপ পেক্টোরাল ফাসা, যার উপরে ব্রেস্ট বসে আছে। These are the suspensory ligament যার সাথে ডিপ পেক্টোরাল ফাসার কমিউনিকেশন রয়েছে। এখন লিম্ফ্যাটিক ড্রেনেজ অ্যাজ ইউজুয়াল হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে এই ব্রেস্টে একটা ক্যান্সার হলো, হয়ে এই জায়গাটা দখল করে নিল। এত বড় একটা ক্যান্সার যখন এই জায়গাটা অকুপাই করে নেবে তখন লিম্ফ্যাটিক ড্রেনেজটা হ্যাম্পার হবে। তো হ্যাম্পার হলে সমস্যা যেটা হবে, সবচেয়ে বেশি হ্যাম্পার হবে সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ড্রেনেজটা হতে পারবে না। তখন লিম্ফ জমা হওয়া শুরু করবে আন্ডার দ্য স্কিনের নিচে লিম্ফ জমা হওয়া শুরু করবে। তো লিম্ফ যখন স্কিনের নিচে জমা হওয়া শুরু করবে তখন লিম্ফিডিমা হবে। এখন লিম্ফিডিমা হয়ে স্কিন তখন এলিভেটেড হয়ে যাবে, এরকম উঁচু উঁচু হয়ে যাবে। তবে এই উঁচু উঁচু ভাবটা ইভেনলি হতে পারে না, কেননা যেখানে সাসপেন্সরি লিগামেন্ট আছে ঠিক সেই জায়গাতে এসে আটকে থাকে। দেখেন এখানে এসে আটকে গেল, সাসপেন্সরি লিগামেন্ট বরাবর ডিম্পলিং হয়ে আছে, বাকি জায়গাগুলো আবার এলিভেটেড হয়ে আছে। তাহলে এখন ব্রেস্টের কন্ডিশন হলো এরকম, কিছু জায়গা উঁচু কিছু জায়গা নিচু। তাকিয়ে দেখেন, এখন দেখতে পাবেন। তাহলে ব্রেস্ট এখন উঁচু নিচু, আবার উঁচু নিচু, আবার দেখেন উঁচু, এখানে এসে নিচু। তাহলে এলিভেটেড ডিম্পল। এলিভেটেড কেন? বিকজ অফ লিম্ফ অ্যাকুমুলেশন। ডিম্পল কেন? সাসপেন্সরি লিগামেন্ট আটকে ধরে রাখছে। এই যে ব্রেস্ট উঁচু নিচু উঁচু নিচু, এই কন্ডিশনটাকে একটা ফ্রুটসের সাথে কম্পেয়ার করা হয়েছে। মেডিকেল সায়েন্টিস্টরা খুবই রোমান্টিক, তারা এটাকে কম্পেয়ার করছে একটা ফ্রুটসের সাথে, সেটাকে বলা হয় অরেঞ্জ, মালটা। এই মালটার স্কিন দেখবেন খুব উঁচু নিচু ডিম্পল থাকে। তাহলে ব্রেস্ট কার্সিনোমাতে যদি লিম্ফ্যাটিক ড্রেনেজ অবস্ট্রাকশন হয় তাহলে এর স্কিনটা হবে এরকম উঁচু নিচু। দিস ইজ এ ডায়াগনস্টিক সাইন ফর ব্রেস্ট কার্সিনোমা। ডায়াগনস্টিক সাইন ফর ব্রেস্ট কার্সিনোমা, এটাকে বলা হয় পদা অরেঞ্জ বা পিউডি অরেঞ্জ, যে যাই বলেন, এটাকে বলা হয় পদা অরেঞ্জ বা পিডি অরেঞ্জ। তাহলে স্কিনটা হয়ে যাবে এরকম, যে এই জায়গায় দেখা যাবে যে এরকম উঁচু নিচু ডিম্পল হয়ে আছে ব্রেস্ট কার্সিনোমাতে, এই সমস্যাটা হবে।
তাহলে আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পেজ নম্বর 128 অ্যাপ্লাইড অ্যানাটমি অফ ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এর মধ্যে 1 নম্বর পয়েন্টে দেখেন অবস্ট্রাকশনস অফ সুপারফিশিয়াল লিম্ফ ভেসেলস বাই ক্যান্সার সেল প্রোডিউস ইডিমা অফ স্কিন গিভিং রাইজ টু অ্যাপিয়ারেন্স অফ দ্য স্কিন লাইক অ্যান অরেঞ্জ, উঁচু নিচু কেন পিডি অরেঞ্জ, সাসপেন্সিভ লিগামেন্টের কারণে এই রকম কন্ডিশনটা হচ্ছে। তারপরে দেখেন 2 নম্বর পয়েন্টে ব্রেস্ট কার্সিনোমা এক ব্রেস্ট থেকে আরেক ব্রেস্ট স্প্রেড করতে পারে। 3 নম্বর পয়েন্ট আছে ক্রুকেনবার্গ টিউমার, অর্থাৎ ব্রেস্ট কার্সিনোমা যদি মেটাস্টাসিস হয়ে ওভারিতে যায় সেটাকে বলা হয় ক্রুকেনবার্গ টিউমার। ব্রেস্টকে 4টা কোয়াড্রেন্টে যদি আমরা ভাগ করি, ব্রেস্টের লোয়ার এন্ড মিডিয়াল কোয়াড্রেন্টে যদি ক্যান্সার হয়, এই ক্যান্সারটা পেরিটোনিয়াল স্প্রেড হয়ে আলটিমেটলি ওভারিতে যাওয়া তার পক্ষে সহজ। তাহলে ব্রেস্টের কোন কোয়াড্রেন্টে ক্যান্সার হলে ক্রুকেনবার্গ টিউমার হবে? 4টা কোয়াড্রেন্টের মধ্যে যদি লোয়ার এন্ড মিডিয়াল কোয়াড্রেন্টে ক্যান্সার হয়, দ্যাট ক্যান্সার স্প্রেড টু দ্য ওভারি লিডিং টু ক্রুকেনবার্গ টিউমার। পরীক্ষা আসতে পারে যে হুইচ কোয়াড্রেন্ট অফ ব্রেস্ট ইজ মোর সাসেপ্টেবল টু ডেভেলপ ক্রুকেনবার্গ টিউমার। তাহলে লোয়ার এন্ড মিডিয়াল কোয়াড্রেন্ট। পেজ নম্বর 128 দেখেন 3 নম্বর পয়েন্টে ক্রুকেনবার্গ টিউমার নিয়ে কথা আছে। এরপরে আসেন নিচের দিকে আছে ম্যাস্টেকটমি করতে গেলে কি কি নার্ভ ইনজুরি আর ভয় থাকে, লং থোরাসিক নার্ভ এবং নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি এগুলো ইনজুরি হতে পারে, এই কথাগুলো আমাদের জানা দরকার। একটু আমরা আরেকটু পড়বো 127 নম্বর পেজে আরো কথা আছে। 127 নম্বর পেজে দেখেন লিম্ফ্যাটিক ড্রেনেজের মধ্যে লেভেল 1 2 3 3টা কথা আছে। লেভেল 1 2 3 এই 3টা কথা আমাদের একটু বুঝতে হবে। লেভেল 1 2 3 বলতে কি বুঝিয়েছে দেখেন, আমরা যদি বলি দিস ইজ ব্রেস্ট, তাহলে দেখা যাবে যে এই ব্রেস্টের নিচে যে মাসলটা আছে, আমরা জানি পেক্টোরালিস মেজর মাসলের ব্রেস্টের নিচে থাকে, তারও নিচে যদি চিন্তা করি তাহলে থাকে দিস ইজ পেক্টোরালিস মাইনর মাসল। পেক্টোরালিস মাইনর মাসল, তাহলে পেক্টোরালিস মাইনর মাসলের সাথে একটা গুরুত্বপূর্ণ রিলেশন রয়েছে। কিছু লিম্ফ নোড থাকে এক্সিলাতে যেগুলো পেক্টোরালিস মাইনর মাসলের ল্যাটারালি বা বিলো থাকে। কিছু লিম্ফ নোড থাকে পেক্টোরালিস মাইনর মাসলের আন্ডার সারফেসে থাকে, আর কিছু লিম্ফ নোড থাকে মিডিয়ালি অর্থাৎ নেকের সাইডে থাকে। যেগুলো বাইরের সাইডে থাকে লোয়ার, সেগুলোকে লেভেল 1 বলা হয়। আন্ডার সারফেসে বা বিহাইন্ডে লেভেল 2, আর মিডিয়ালি থাকলে লেভেল 3। যদি খুব মনোযোগ দিয়ে খেয়াল করে একটা স্ট্রাকচার দেখতে পাবেন, দিস ইজ দ্য সাবক্লাভিয়ান আর্টারি, পরবর্তীতে হয়ে যায় অ্যাক্সিলারি আর্টারি। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সাবক্লাভিয়ান আর্টারি, অ্যাক্সিলারি আর্টারি। যখন আমরা অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করতে যাই ব্রেস্ট সার্জারিতে, তো অ্যাক্সিলারি স্যাম্পলিং মানে এই লিম্ফ নোড গুলোকে বের করে নিয়ে আসা, কিছু পরিমাণ লিম্ফ নোড কেটে ফেলাই দেওয়া, এটাকে বলে অ্যাক্সিলারি স্যাম্পলিং। অ্যাক্সিলারি স্যাম্পলিং, কিছু লিম্ফ নোড আপনি ফেলাই দিলেন, লেভেল 1 ডিসেকশন করলেন, অ্যাক্সিলারি স্যাম্পলিং। কিন্তু যদি অ্যাক্সিলারি ক্লিয়ারেন্সের কথা বলেন তাহলে আপনাকে এই লিম্ফ নোড পর্যন্ত কেটে ফেলাইতে হবে, মানে লেভেল 3 পর্যন্ত আপনাকে রিস্ক করতে হবে। লেভেল 3 রিস্ক করতে গেলে এটা খুবই চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং জানেন? একটা যদি খোঁচা লাগে, এখানে খোঁচা লাগে, হুড় করে ব্লিডিং হবে, এবং দিস ব্লিডিং কন্ট্রোল ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এই জন্য অ্যাক্সিলারি যদি ক্লিয়ারেন্স বলেন তাহলে লেভেল 1 2 3 3টা লেভেলেই লিম্ফ নোড ফেলে দিতে হবে, তাহলে অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স, হুইচ ইজ ভেরি মাচ চ্যালেঞ্জিং। বাট অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করলেও সার্জিক্যাল আউটকাম বা লাইফ এক্সপেক্টেন্সি খুব বাড়ে তা কিন্তু না, স্টাডি করে দেখা গেছে। এই জন্য অনেক সময় করা হয় না, অ্যাক্সিলারি স্যাম্পলিং করা হয়। তাহলে লেভেল 1 2 3 বিষয়টা বুঝতে পারছেন? পেক্টোরালিস মাইনর মাসলের ল্যাটারালি বা ইনফিরিয়রলি যেটা থাকবে নিচের দিকে সেটা হচ্ছে লেভেল 1। লোয়ার গ্রুপ যেটা মাসলের বিলো দ্য মাসল লেভেল 1, বিহাইন্ড দ্য মাসল লেভেল 2, এন্ড আপার বর্ডার অফ দ্য মাসলে যেগুলো থাকবে উপরের দিকে সেগুলো হচ্ছে লেভেল 3। লেভেল 1 2 ডিসেকশন মানে অ্যাক্সিলারি স্যাম্পলিং, লেভেল 3 পর্যন্ত করতে পারলে সেটা অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স। এটা হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা রিলেশন। আমাদের পেজ নম্বর 127 নম্বর পেজে এই তথ্যগুলো আছে, এগুলো একটু পড়বেন যে লেভেল 1 2 3 বলতে কি বোঝায়, এতটুকু জানলেই হবে। এরপরে আসেন আমাদের পেজ নম্বর 129 নম্বর পেজে দেখেন ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট ডেভেলপমেন্টে খুব বেশি ডিটেলস দরকার নাই, এটা মিল্ক রিজ বা মিল্ক লাইন বলে কথা আছে, এই লাইনের এক্সটেনশন পড়বেন।
130 নম্বর পেজে দেখেন ট্রিপল অ্যাসেসমেন্ট অফ ব্রেস্ট কার্সিনোমা বলে কথা আছে। এই ট্রিপল অ্যাসেসমেন্ট মানে 1 2 3 ক্লিনিক্যাল, ইমেজিং, প্যাথোলজিক্যাল। তো এইগুলো ডিটেলস আমাদের দরকার নেই, আমরা ফ্যাকাল্টি ক্লাস আর একটু ডিসকাস করব। শুধু ম্যামোগ্রাফিটা সম্পর্কে জানবেন। ম্যামোগ্রাফি করা হয়, ম্যামোগ্রাফির মাধ্যমে কি দেখা হয়? ব্রেস্ট ইজ এ সফট টিস্যু, এখানে তো ম্যামোগ্রাফি মানে এক্সরে করার দরকার ছিল না, তারপরেও এক্সরে করা হয়, লো রেডিয়েশন এক্সরে। এই এক্সরেতে দেখা হয় ইজ দেয়ার এনি হার্ড টিস্যু, দিস ইজ দ্য ম্যামোগ্রাম। এবং এখানে দেখতে পাচ্ছেন there is a microductal calcification which is diagnostic for breast carcinoma। পেজ নম্বর 130-এ ম্যামোগ্রাফি পড়বেন। 131 নম্বর পেজে ক্লিনিক্যাল কোরিলেশন আছে, এগুলো একটু দেখে নেবেন। এই ছিল ব্রেস্ট সম্পর্কে আমাদের অনেক পড়াশোনা। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের আসলে পড়া শেষ, এখন আমরা কিছু বিচ্ছিন্ন টপিকস পড়ব। তার মধ্যে 110 নম্বর পেজে যদি দেখেন, 110 নম্বর পেজে আমাদের থাইমাস নামে একটা গ্ল্যান্ড সম্পর্কে আছে। এটাতেই খুব ডিটেলস পড়ার দরকার নেই, এটা আমরা হিস্টোলজির মধ্যে পড়াবো, এখান থেকে পড়বেন, থাইমাসের ফাংশনটা পড়বেন। আর ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, লিম্ফ্যাটিক ড্রেনেজটা পড়বেন। একদম নিচের দিকে 3টা লাইন আছে, থাইমেকটমি ইন ইনফ্যান্ট ইজ ফ্যাটাল, কেন ফ্যাটাল, এই কথাগুলো পড়তে হবে। থাইমাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, থাইমাস ইম্পর্টেন্ট ফর এক্সাম। 111 নম্বর পেজে আসেন, ইসোফেগাস। মনে হবে যে অনেক পড়ার দরকার নাই। নিচে দেখবেন একটা টেবিল আছে, কনস্ট্রিকশন। ইসোফেগাসের 4টা কনস্ট্রিকশন থাকে, C4, T4, C6, T4, T6, T10 লেভেলে। এই 4টা কনস্ট্রিকশনের লেভেলগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট কনস্ট্রিকশনটা দেখেন, ফার্স্ট কনস্ট্রিকশন হোয়ার ইট ইজ ক্রসড বাই অ্যাওটিক আর্চ। দেখেন প্রথম কনস্ট্রিকশন হচ্ছে যেখানে ফ্যারিঙ্গোএসোফেজিয়াল জাংশন রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট কনস্ট্রিকশন। সেকেন্ড কনস্ট্রিকশন যেখানে আর্চ অফ দ্য অ্যাওটা দিয়ে ক্রসিং হচ্ছে। থার্ড কনস্ট্রিকশন লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই দিয়ে কনস্ট্রিকশন হচ্ছে। লাস্ট কনস্ট্রিকশন হচ্ছে ডায়াফ্রাম। তো ইসোফেগাসের ক্ষেত্রে নট অনলি ইসোফেগাস, যদি আপনাদের বলি হোল অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্টের সবচেয়ে ন্যারোয়েস্ট কনস্ট্রিকশন যেটা, সেটা হচ্ছে যেখানে শুরু হয়েছে ফ্যারিঙ্গো ইসোফেজিয়াল জাংশন, এই কনস্ট্রিকশনটা হচ্ছে ন্যারোয়েস্ট কনস্ট্রিকশন অফ হোল অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট। যদি বলেন ইসোফেগাসের মধ্যে সবচেয়ে ন্যারো কনস্ট্রিকশন কোনটা, এইটা। যদি বলেন মাউথ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত সবচেয়ে ন্যারোয়েস্ট কনস্ট্রিকশন কোনটা, সেটাও কিন্তু এইটা। এবং সেকেন্ড ন্যারোয়েস্ট কনস্ট্রিকশন যেটা আইলোসিক্যাল জাংশন। এই কারণে কোনো ফরেন বডি যদি মুখ দিয়ে ঢুকে যায়, এটা যদি কোনোভাবে ইসোফেগাস পার হয়ে স্টোমাকে ঢুকতে পারে, আপনি টেনশন করবেন না, এটা অ্যানাস দিয়ে বের হবে। কারণ সবচেয়ে ন্যারোয়েস্ট কনস্ট্রিকশন ফ্যারিঙ্গোএসোফেজিয়াল জাংশন, সে ক্রস করে বের হয়ে চলে আসছে। পরীক্ষার জন্য 111 নম্বর পেজের এই টেবিলটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। এরপরে আসেন পেজ নম্বর 115 নম্বর পেজ। 115 নম্বর পেজ আছে থোরাসিক ডাক্ট। থোরাসিক ডাক্ট আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, খুব ভালো করে জানতে হয়। খুব সহজ করে যদি বলি, এই একজন ব্যক্তি, এইটা হচ্ছে তার ডায়াফ্রাম লেভেল। থোরাসিক ডাক্ট হোল বডি লিম্ফ ড্রেন করে, এক্সেপ্ট কিছু পোর্শন বাদ দিয়ে। কোন পোর্শন? এই যেটুকু রাইট সাইড অ্যাবভ দ্য ডায়াফ্রাম, চেস্ট ওয়াল, আপার এক্সট্রিমিটি, হেড নেক রিজন। এই যে মার্কিং করা অংশটুকু ড্রেন বাই রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, বাদ বাকি হোল অফ দ্য বডি ইজ ড্রেন বাই থোরাসিক ডাক্ট। তাহলে থোরাসিক ডাক্ট ড্রেন করে হোল বডি এক্সেপ্ট সাম পার্ট। কোন পার্ট? ডায়াফ্রামের উপরে রাইট সাইড অফ দ্য চেস্ট ওয়াল এন্ড আপার এক্সট্রিমিটি, এইটুকু ড্রেন করে না। এই ছবিটা দেখেন, এই যে এই অংশটুকু, দিস ইজ দ্য ডায়াফ্রাম লেভেল, এই অংশটুকু ড্রেন বাই রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, রেস্ট অফ দ্য পার্ট ইজ ড্রেন বাই থোরাসিক ডাক্ট। পরীক্ষার জন্য থোরাসিক ডাক্ট ইনফিনিটিভ স্টার টপিকস। পেজ নম্বর 115 দেখেন, ইট ইজ দ্য লার্জেস্ট লিম্ফ্যাটিক ভেসেল ইন দ্য বডি। কোন কোন এরিয়া ড্রেন করে? মাল্টিপল ভালভস থাকে, মেজারমেন্ট উইথ লেন্থ। কিছু কিছু স্ট্রাকচার যাদের লেন্থ আছে 45 সেন্টিমিটার, সেগুলো মুখস্থ রাখতে হবে এভাবে। তাদের মধ্যে একটা হচ্ছে থোরাসিক ডাক্ট। ফরমেশন, কোর্স, টার্মিনেশন, খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটিভ স্টার। নিচের দিকে ছবির নিচের পারে দেখেন, এট দ্য রুট অফ নেক, রুট অফ দ্য নেকের রিলেশনটা ইনফিনিটিভ স্টার। সার্ভাইকাল 7 ভার্টিব্রা বডি বরাবর সে ল্যাটারালি আর্চ করে। তারপরে দেখেন সামনে কি থাকে, পেছনে কি থাকে, এর রিলেশন প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। পেজ নম্বর 115 পুরোটাই ইনফিনিটিভ স্টার।
116 নম্বর পেজে দেখবেন মেডিস্টেনামের মধ্যে তার কিছু রিলেশন রয়েছে, এগুলো একটু পড়ে নেবেন। 117 নম্বর পেজ, এই জায়গাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, ডিটেলস পড়ার দরকার নাই। 118 নম্বর পেজে আসেন। 118 নম্বর পেজে আছে ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভের ফরমেশন পড়বেন, কোর্স পড়বেন, খুব ডিটেলস পড়ার দরকার নাই। কোর্সের মধ্যে একটা কথা মনে রাখবেন, ইন ফ্রন্ট অফ রুট অফ লাংস। ফ্রেনিক নার্ভ যায় কোন দিক দিয়ে? রুট অফ লাংসের সামনে দিয়ে যায়। রাইট ফ্রেনিক নার্ভ ভেনা কাভাল ওপেনিং দিয়ে ডায়াফ্রামের কে পাস করে, আর লেফট ফ্রেনিক নার্ভ ডায়াফ্রামকে পায়ার্স করে, ডায়াফ্রামকে ফুটা করে বের হয়। তাহলে রাইট ফ্রেনিক নার্ভ কোন দিক দিয়ে পাস করে? ভেনা কাভাল ওপেনিং দিয়ে। আর লেফট ফ্রেনিক নার্ভ ডায়াফ্রামকে পায়ার্স করে বের হয়। 119 নম্বর পেজে দেখেন ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভ সম্পর্কে ডিটেলস পড়ার দরকার, একটু রিডিং করে নেবেন। এরপরে আসেন 121 নম্বর পেজে আসেন থোরাসিক সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। থোরাসিক সিম্প্যাথিক ট্রাঙ্ক ডিটেলস পড়ার দরকার নাই। গ্রেটার, লেসার, লিস্ট স্প্ল্যানিক নার্ভ, তাদের গ্যাংলিয়া নাম্বার কত? যেমন গ্রেটারের গ্যাংলিয়া নাম্বার 5 to 9। তারপর দেখবেন লেসারের স্প্ল্যানিক নার্ভের গ্যাংলিয়া নম্বর 10 থেকে 11, লিস্টের ক্ষেত্রে 12 নম্বর। এই কথাগুলো একটু পড়বেন, এর বেশি খুব একটা দরকার নাই এবং এগুলো ডিটেলস পড়ার দরকার নাই। সো এই হচ্ছে আমাদের থোরাক্স থেকে পড়ার বিষয়। এতক্ষণ যা ডিসকাস করলাম আপনাদেরকে, থোরাক্স থেকে আমার মনে হয় এতটুকু কন্টেন্ট যদি আপনি ভালো করে পড়েন তাহলেই হবে। এখন আসেন পেজ নম্বর 2। 2 নম্বর পেজে আপনাদেরকে আমি একটু গাইড দেব, কি সিকোয়েন্স আপনি পড়বেন। যদি আপনি 10 মিনিট সময় পান কোন টপিকসে পড়বেন, আধা ঘন্টা সময় পেলে কোনটা পড়বেন, 1 ঘন্টা সময় পেলে কোনটা পড়বেন। প্রথমবার আপনি সব পড়বেন, সাবসেকেন্ড টাইমে আপনি কিভাবে পড়বেন, যখন রিভিশন দিবেন। যদি 10 মিনিট সময় পান আপনি রিভিশন দিবেন ব্রেস্ট। সিকোয়েন্সটা লিখে রাখেন, স্টাডি সিকোয়েন্স 2 নম্বর পেজে। 10 মিনিট সময় পেলে রিভিশন দেবেন ব্রেস্ট। আরো 10 মিনিট যদি পান তাহলে হার্ট রিভিশন দিবেন। তাহলে 1 নম্বর ব্রেস্ট, 2 নম্বর হার্ট, 3 নম্বর লাংস, 4 নম্বর লেখেন ডায়াফ্রাম, 5 নম্বরে মেডিস্টেনাম। আমি আবারও বলছি, 1 নম্বর ব্রেস্ট, 2 নম্বর হার্ট, 3 নম্বর লাংস, 4 নম্বরে ডায়াফ্রাম, 5 নম্বরে মেডিস্টেনাম, 6 নম্বর পয়েন্টে লেখেন এক্সটার্নাল অ্যাঙ্গেল। 7 নম্বর পয়েন্টে লেখেন থোরাসিক ডাক্ট। এরপর আপনার যা খুশি পড়বেন। আবারও বলছি, ব্রেস্ট, হার্ট, লাংস, ডায়াফ্রাম, মেডিস্টেনাম, এক্সটার্নাল অ্যাঙ্গেল, থোরাসিক ডাক্ট। এরপর আপনার যা খুশি তাই পড়বেন। তাহলে আপনি যদি 1 ঘন্টা সময় পান অন্তত এই টপিকগুলো রিভাইজ করার চেষ্টা করবেন সাবসেকেন্ড টাইমে। যত কম সময় পান না কেন আপনার মাথায় থাকবে এই টপিকগুলো পড়বেন। অনেকে অনেক পড়ে কিন্তু পরীক্ষায় ভালো করে না। কেন করে না? তার কারণ হচ্ছে সে এক্সাম ওরিয়েন্টেড পড়ে না। মুখস্থ করে পড়া বেশিক্ষণ মনে থাকবে না। আপনার যদি কনসেপশন ক্লিয়ার না হয় তাহলে এটা পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাবে না। সো বেস্ট উক্তিটা কি জানেন? ইট ইজ নট হাউ মাচ টু রিড দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বাট হাউ উইল ইউ ডাইজেস্ট দ্য ফ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি বুঝে পড়েছেন নাকি না বুঝে পড়েছেন। বুঝে পড়লে মনে থাকবে, না বুঝে পড়লে মুখস্থ করবেন আবার ভুলে যাবেন। সো অলওয়েজ ডু দ্য কোয়ালিটি রাদার দেন কোয়ান্টিটি অফ রিডিং। হাজার পৃষ্ঠা পড়ে লাভ নাই যদি সেটা পরীক্ষার জন্য কাজে না লাগে। আপনি বলবেন কোয়ালিটি স্টাডি, নট দ্য কোয়ান্টিটি অফ রিডিং। আমি যে কথাগুলো আপনাদের বলেছি, যে টপিকসগুলো বলেছি, অল আর ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। এই বইয়ের মধ্যে অনেক আছে। গ্রেজ অ্যানাটমি খুললে আপনি আরো অনেক তথ্য পাবেন, অন্যান্য বই খুললে আরো অনেক তথ্য পাবেন, বাট অল আর নট ইম্পর্টেন্ট ফর এক্সাম। বিসিবিএস, রেসিডেন্সি পরীক্ষা, ডিপ্লোমা পরীক্ষা, এই সকল পরীক্ষায় যে টপিকসগুলো বারবার আসে সেগুলো এক্সাম ওরিয়েন্টেড টপিকস। আমরা আপনাদের চেষ্টা করি সেই টপিকসগুলোকে বারবার হাইলাইট করে সেগুলোই বারবার বলার। আননেসেসারি পড়ার স্টাডি বাল্ক বাড়বে, আপনার জ্ঞান গরিমা অনেক বাড়বে, কিন্তু পরীক্ষায় পাস হবে না। পরীক্ষায় পাসের জন্য দরকার এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন, যেটা আমরা আপনাদেরকে হেল্প করি। সো আপনি যা পড়াইছি এগুলো ভালো করে পড়বেন, নিয়মিত পরীক্ষা দেন, নিজেকে প্রস্তুত করেন, একবারে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। বেস্ট অফ লাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।